আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, সবাইকে ওয়েলকাম। তো আমাদের আজকের ক্লাসে নতুন একটা চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের নবম অধ্যায়, সেটা হচ্ছে অ্যাটমিক মডেল এবং নিউক্লিয়ার ফিজিক্স। সো বেশ চমৎকার কিছু মিষ্টি মিষ্টি কথাবার্তা আছে এবং আজকে আমরা বেশ কিছু ভিজুয়ালাইজেশনের উপর কাজ করব, একটু ভিডিও টিডিও দেখব, কিছু সিমুলেশন দেখব এবং ঠিক কিভাবে আসলে রাদারফোর্ড সাহেব এবং তার দুজন ছাত্র মিলে নিউক্লিয়াসের উপস্থিতি বুঝতে পারছিল, এই রিলেটেড কথাবার্তা থাকবে। বেশ কিছু সূত্রের প্রমাণ আমরা দেখব। সো সবাইকে ওয়েলকাম করছি ক্লাসে। গৌতম, বুয়েট ড্রিমার, তামিদ, বুয়েট ড্রিমার ভাই হ না, তুই বুয়েট ড্রিমার, তোর একটা নাম আছে তো, বুয়েট ড্রিমার, যা যা বুয়েট ড্রিমার। সাদিয়া, আজমাইন রশিদ, অ্যামেলিয়া, হ্যালো অ্যামেলিয়া, আশা, সুমনা, শাহেদ, মরিয়ম, সাদ, সেজুতি, আরেকজন আসে কুপা শামসু। রে ভাই, মানে তোদের নাম দেখলে পড়াবো নাকি মানে আতঙ্কিত হব না খুশি হব দুঃখ পাবো, মানে কি একটা টেনশনের ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। অনেক 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 নিজের নাম ধরে ডাকাডাকি করতেছে, কেন জানি, আমি জানি না। যাই হোক, আমার মনোযোগ আকর্ষণ করতে চাইছে, ও সক্ষম হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। সো আসেন আমরা একটু ছোট করে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে একটু কথাবার্তা বলি। সো এরপরে পড়ালেখার দিকে চলে যাব। বেসিক্যালি পরমাণু নিয়ে তো আপনারা বেশ জানাশোনা আপনাদের আছে, 9-10 থেকেই আপনারা পরমাণু সম্পর্কে জানেন। তো একটা সময় পর্যন্ত ধারণা করা হইতো যে যে কোনো পদার্থের অবিভাজ্য কণা হচ্ছে পরমাণু, পরমাণুকেই একদম মৌলিক কণা হিসেবে চিহ্নিত করা হইতো। ধারণা করা হয়েছে যে বিভিন্ন পদার্থের পরমাণুর সাইজ, ডিমেনশন, প্রপার্টি ভিন্ন ভিন্ন, হাইড্রোজেনেরটা, আয়রনেরটা, অক্সিজেনেরটা ভিন্ন ভিন্ন হবে। সো এই সমস্ত কিছু একটা সময় পর্যন্ত ভ্যালিড ছিল। তারপরে নতুন ধ্যান ধারণা আসছে। সো এই ধ্যান ধারণার একটা পর্যায়ে গিয়ে ইলেকট্রন আবিষ্কার হয়েছে, ইলেকট্রন নিয়ে কথাবার্তা হয়েছে। তারও কিছু দূর সামনে গিয়ে হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভিতরে থাকা পজিটিভ প্রোটন এবং চার্জ নিরপেক্ষ নিউট্রন, সেইটা নিয়ে বেশ কিছু কথাবার্তা হয়েছে। এরপরে শক্তি স্তরের অনেক ধারণা দেওয়া হয়েছে, যে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে লাফায় যাইতে পারে, বা উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে শক্তি বিকিরণ করে আসতে পারে। এই রিলেটেড অনেক কথাবার্তা হয়েছে এবং আরো আস্তে আস্তে যত সামনে আগাইছে, যেমন একদম লাস্ট যদি মানে এখনো এই পরমাণুর মডেল নিয়ে এখনো অনেক নতুন কাজকর্ম হচ্ছে। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি তোমাদেরকে বললে তোমাদের কেমন লাগবে শুনতে আমি জানি না, মানে একটা পরমাণুর ভিতরে ইলেকট্রন আসলে কিভাবে থাকে, ইলেকট্রনের স্পিন, ইলেকট্রনের রোটেশন, ইলেকট্রনের বিভিন্ন শক্তি স্তরে থাকা না থাকা, এই জিনিসপত্রগুলো এখনো না কোনো সলিড স্ট্রাকচারে পৌঁছাইতে পারে নাই। যে হ্যাঁ, এই একটা পরমাণুর মডেল, এই একটা পরমাণুর মডেল জানলেই আমরা আসলে সব জেনে ফেলছি, পড়ে ফেলছি, বুঝে ফেলছি, আর নতুন কিছু নাই। এরকম কোনো মডেল এখনো পর্যন্ত আমাদেরকে কোনো সায়েন্টিস্ট সলিড ভাবে দিতে পারে নাই। ঠিক আছে, সায়েন্স হলো পাশের বাসার আন্টি, নতুন কিছু বের করবেই। পরমাণু কি থেমে থাকবে? মানে পরমাণু কত ছোট একটা জিনিস, প্রত্যেকটা পদার্থের ভিতরে আছে, সো কত ইজিলি আমরা বুঝে ফেলতে পারি না, বাট হয় না আর কি। ঠিক আছে, আচ্ছা। হ্যান্ড রেইজ, আসলে লাইভ ক্লাসে হ্যান্ড রেইজ করে কোনো লাভ নাই। আপনারা যে ডাউট সলভিং ক্লাসগুলা করেন, ডাউট সলভিং ক্লাসে আপনারা হ্যান্ড রেইজ করলে লাভ হইতে পারে, এখানে হ্যান্ড রেইজের খুব বেশি কোনো লাভ নাই। আচ্ছা, নবম দশম শ্রেণী থেকে রাদারফোর্ডের মডেল পিছনে পড়ে আছে। হ্যাঁ, এখনো আমরা রাদারফোর্ডের মডেল নিয়ে কথাবার্তা বলবো। তো চলেন আমরা একটু সামনের দিকে আগাই বাচ্চা লোক, বাচ্চা লোক চলেন এভরিওয়ান, আমরা শুরু করি না, খুব বেশি লেট হয় না, আমরা মাত্রই শুরু করছি। সো আমরা বেসিক্যালি পরমাণুর মডেল নিয়ে কথাবার্তা বলবো। সো এই পরমাণুর মডেলের ভিতরে ধরো অনেক ধরনের পরমাণুর মানে অনেক ধরনের বিজ্ঞানী আছে, অনেক ধরনের বিজ্ঞানী অনেক ধরনের মডেল দিছে। যেমন সবার ফার্স্টে পরমাণুকে একটা অবিভাজ্য মৌলিক কণিকা হিসেবে দাবি করছিলেন জন ডাল্টন সাহেব। ঠিক আছে, এইটা অনেক আগের কথা, 1800 সালের কথা। ওইরকম একটা টাইমে জন ডাল্টনের পরমাণুর মডেল দেওয়া হয়েছিল। তো এরপরে তার কিছুদিন পরে গিয়ে হচ্ছে জে জে থমসন সাহেব,
জে থমসন সাহেব একটা প্লাম পুডিং মডেল দিছে, এরপরে গিয়ে রাদারফোর্ড সাহেব একটা মডেল দিছে। সো বেসিক্যালি ডাল্টনের পরমাণু মডেল এইটা আমাদের এইচএসসির বইতে খুব বেশি নাই, ডাল্টনের পরমাণু মডেল আমাদের খুব বেশি নাই। আমাদের এই দুইটা পরমাণুর মডেল সম্পর্কে লামসাম কথাবার্তা বলা আছে, যে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং জে থমসনের পরমাণু মডেল। বেসিক্যালি ধারাটা এইভাবে আগাইছে আর কি, মানে আজকের তারিখে তুমি ডাল্টনের পরমাণু মডেল পড়লে ওনার 6টা বা 7টা স্বীকার্যের মধ্যে 5টা 6টা স্বীকার্যই তোমার কাছে মনে হবে আর এগুলা কি ভুয়া কথা বলছে, এগুলা হয় নাকি। থমসনের পরমাণু মডেল পড়লেও তোমার কাছে মনে হবে আরে বেশিরভাগ জিনিসপত্রই তো ভুল। রাদারফোর্ডের পরমাণু মডেলেরও কিছু জিনিসপত্র এখন আসলে অবসলিট হয়ে গেছে, এই জিনিসপত্রগুলো এখন আসলে খুব বেশি কাজে লাগে না। সে যদি জিজ্ঞেস করছে বোর নাই, আসেই তো হচ্ছে আমাদের বোর পারমাণবিক মডেল। সো আমাদের এইচএসসি তে বেসিক্যালি বোর পারমাণবিক মডেল নিয়ে খুব ইন ডিটেইলস কথাবার্তা আছে, এবং এই বোর পরমাণু মডেলের ভিতর থেকে বেসিক্যালি আমরা হচ্ছে 3টা স্বীকার্য পাই। ঠিক আছে, বোর পরমাণুর মডেল থেকে আমরা বেসিক্যালি হচ্ছে 3টা স্বীকার্য পাই। একটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ রিলেটেড একটা স্বীকার্য আছে, এরপরে একটা আছে হচ্ছে শক্তি স্তর রিলেটেড স্বীকার্য, আরেকটা আছে হচ্ছে ফ্রিকোয়েন্সি রিলেটেড একটা স্বীকার্য। সো এই 3টা স্বীকার্যই মেইন, এবং এই 3টা স্বীকার্য থেকে বেসিক্যালি অনেকগুলা সূত্র তথ্য উপাত্ত এই জিনিসপত্রগুলা আমরা দেখতে পারি আর কি। সো আমাদের মেইন পড়াশোনা হচ্ছে বোরের পরমাণু মডেল নিয়ে, মেইন পড়াশোনা হচ্ছে বোরের পরমাণু মডেল নিয়ে, কিন্তু তার আগে আমরা একটু থমসনের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলে যাই, এবং আমরা দু একটা সিমুলেশন দেখবো, দু একটা ভিডিওস দেখবো। তো আগে একটু আমার গল্পটা শুনি। আজকে আমরা একটু গল্প করব, আজকে আমাদের খুব বেশি হয়তো সূত্র তথ্য উপাত্ত আসবে, সূত্র আমরা সলভ করব, ডেরাইভ করব, বাট খুব বেশি না। আজকে আমাদের গল্পগুলা করা হবে হচ্ছে বেশি। আচ্ছা, সো থমসন সাহেব যেটা বলছিল, থমসন সাহেবের মেইন বক্তব্য ছিল যে পরমাণু হচ্ছে একটা ধাতব চার্জের একটা বলয় বা একটা গোলক, ধাতব পজিটিভ চার্জের একটা গোলক, পজিটিভ চার্জের একটা গোলক বলছিলেন, এবং এই পজিটিভ চার্জের গোলকের ভিতরে র্যান্ডমলি বিভিন্ন জায়গায় হচ্ছে ইলেকট্রন গুলা ছড়ানো ছিটানো থাকে। তো এই ধারণাটা আসলে সঠিক ছিল না, কারণ এই ধারণাটা সঠিক ছিল না এই কারণে, কারণ পরমাণুর ভিতরে পজিটিভ চার্জ গুলা কিন্তু র্যান্ডম বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় থাকে না। পরমাণুর ভিতরে পজিটিভ চার্জ গুলা কি করে, পরমাণুর ভিতরে পজিটিভ চার্জ গুলা সবাই থাকে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে পুঞ্জীভূত অবস্থায়। তো এই জিনিসটা উনি ভুল করছিলেন। সো এইটাকে এসে ঠিক করছেন কে, এইটাকে এসে ঠিক করছেন হচ্ছে রাদারফোর্ড সাহেব। এবং রাদারফোর্ড বেসিক্যালি তোমরা সবাই বোধহয় ওই যে রাদারফোর্ডের স্বর্ণপাত মানে যে পরীক্ষাটা উনি করছিলেন সেইটার কথা তুমি জানো। সো এই পরীক্ষাটা বেসিক্যালি রাদারফোর্ড সাহেব নিজে করে নাই, এই পরীক্ষাটা করছিলেন ধরো তোমরা যখন ভার্সিটিতে উঠবা অনার্স বা মাস্টার্স করার সময় তোমরা বিভিন্ন প্রফেসরের আন্ডারে তোমরা হচ্ছে থিসিস করবা, বা তুমি হচ্ছে কোনো একটা পেপার সাবমিট করবা, বা কোনো একটা রিসার্চ ওয়ার্ক করবা। সো এই রাদারফোর্ড সাহেবের দুইজন স্টুডেন্ট ছিল, একজনের নাম হচ্ছে মার্সডেন, আরেকজনের নাম মোস্ট প্রবাবলি গাইগার। সো এই গাইগার এবং মার্সডেন এই দুইজন বেসিক্যালি একটা পাতলা সোনার গোল্ডের শীটের উপরে খুব হাই ভেলোসিটিতে আলফা পার্টিকেল থ্রো করছিল। সো ওই আলফা পার্টিকেল বিক্ষিপ্ত হয়েছে, সোজাসুজি চলে গেছে, আবার দুই একটা ফেরত আসছে। এই সমস্ত কিছু থেকে ওনারা বেসিক্যালি নিউক্লিয়াসের ধারণার দিছে যে নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ চার্জ এবং এটা বেসিক্যালি হচ্ছে পরমাণুর একদম সেন্টারে থাকে। কিন্তু নাম হইছে কার, নাম হইছে রাদারফোর্ডের। তাহলে ব্যাপারটা এরকম যে খাটাখাটনি করবি তুই, খাটাখাটনি করবে তোর ল্যাব পার্টনার, তোর বন্ধু, কিন্তু নাম হবে হচ্ছে প্রফেসরের। জীবনটা এরকমই, ঠিক আছে, জীবনটা কঠিন। তো এই সমস্ত বাংলা কথাবার্তাগুলো আশা করি তোমাদের সবার জানা আছে। এই সমস্ত বাংলা কথাবার্তাগুলো জানা আছে না, মানে থমসনের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেল রিলেটেড যে বাংলা কথা বললাম, সেই বাংলা কথাবার্তাগুলো তো আসলে সবার জানা আছে। তো এটা নিয়ে আশা করি কোনো কনফিউশন নাই। সো আমরা যেটা করতে পারি, ধরো থমসনের পরমাণু মডেলে যেটা বলা হয়েছিল, থমসন সাহেব, আচ্ছা আমার কাছে ছবি তো আছে, আমি এত কষ্ট করতেছি কেন। সো থমসনের পরমাণু মডেলে যেটা বলা হয়েছিল, যে থমসন বলছিল যে একটা ধনাত্মক চার্জের গোলক, পরমাণুটা কিরকম, পরমাণুটা হচ্ছে একটা ধনাত্মক চার্জের গোলক, এর মাঝখানে ইলেকট্রন গুলা র্যান্ডম বিভিন্ন দিকে থাকে।
এখন পরমাণু যদি এরকম ধনাত্মক চার্জের গোলক হইতো এবং এই যে ধনাত্মক চার্জগুলো আছে এই ধনাত্মক চার্জগুলা তো অনেক হালকা, এই যে ধনাত্মক চার্জগুলো আছে ধনাত্মক চার্জগুলা কি ধনাত্মক চার্জগুলা হচ্ছে অনেক হালকা। সো ঘটনাটা যেটা হইতো যে অবভিয়াসলি থমসন সাহেব উনি আলফা কণা বিচ্ছুরণের কোনো পরীক্ষা করায় নাই, কিন্তু যদি বাই চান্স উনি যদি আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষাটা করত, থমসন যদি আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষা করত, তখন যেটা ঘটতো যে সবগুলা আলফা কণা বেসিক্যালি একই সরল রেখায়, যেই সরল রেখায় আসতেছে সেই সরল রেখায় পরমাণুটাকে অতিক্রম করে চলে যাইতো। এরকম ঘটনা ঘটতো না যদি এটা ঘটতো? ঠিক আছে, আচ্ছা পরমাণু একটা ত্রিমাত্রিক বস্তু, বাবু তুই দ্বিমাত্রিক কোথায় পাইছিস? ত্রিমাত্রিক দ্বিমাত্রিক কোথায় পাইছিস? ঠিক আছে, আচ্ছা সো হ্যাঁ, তোমাদের কারো কারো দেখতে এটাকে মিষ্টি, সেমাই, পায়েস, পুডিং, তরমুজ, তরমুজের বিচি, প্লাম পুডিং মডেল, অনেক কিছু বলা হয়। তো ব্যাপারটা হচ্ছে উনি এরকম একটা র্যান্ডম ধারণা দিছে যে একটা ধনাত্মক চার্জের গোলক, এই ধনাত্মক চার্জের গোলকের ভিতরে ইলেকট্রন গুলা র্যান্ডম বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে। তো এইটা বেসিক্যালি ট্রু না। এইটাকে পরে গিয়ে হচ্ছে রাদারফোর্ড তার দুজন ছাত্রের পরীক্ষার মাধ্যমে জিনিসটাকে হচ্ছে অবসলিট বলে ঘোষণা করছেন। আচ্ছা সো চলেন আমরা একটু এই যাস না কেন, দুষ্টুমি করছিস কেন? সো আমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেল দেখবো। আশা করি আপনারা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। সো রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা দেখার আগে আমরা চিন্তা করলাম আমরা একটু প্লাম পুডিং অ্যাটমিক মডেলটা দেখি। প্লাম পুডিং অ্যাটমিক মডেলটা কোনটা? যেটা হচ্ছে আমাদের কোনটা, যেটা আমরা মাত্রই দেখলাম, যে এটা হচ্ছে আমাদের থমসন সাহেবের। ঠিক আছে, মিষ্টি, পায়েস, তরমুজ, পুডিং, কাস্টার্ড যা কিছু আছে, মানে ঈদের দাওয়াত তো দিলি না, এখন তোরা এসে আমার সাথে এইসব মিষ্টি, পায়েস, পুডিং এর কথা বলতেছিস। আচ্ছা সো ধরে নিলাম এইটা হচ্ছে যে কোনো একটা পরমাণুর স্ট্রাকচার, এবং পরমাণুটাকে এইটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এখানে একটা ভ্যালু দিয়ে দেওয়া আছে অ্যাটমিক স্কেলে। তুমি চিন্তা করো এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে 3 × 10⁻⁻10। দেখা যাচ্ছে? আমি কি এটা একটু না, এটা জুম করার সামর্থ্য আমার নাই, আমি দুঃখিত। সো এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে 3 × 10⁻⁻10। এতটা মানে অ্যাটমিক লেভেলে আমরা দেখতেছি। সো আমি চিন্তা করলাম যে এই পাশ থেকে, এক পাশ থেকে আমি কি করব, এক পাশ থেকে আমি আলফা পার্টিকেল হচ্ছে থ্রো করব, এক পাশ থেকে আলফা পার্টিকেল থ্রো করব। আর এই যে পরমাণুর ভিতরে গুটি 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 গুলা দেখা যাচ্ছে, এগুলা কি? এগুলো হচ্ছে সবগুলা ইলেকট্রন। একটু ছোট হয়ে গেছে লেখাটা। এই সবগুলা এখানে যে ব্লু ডট গুলা দেখতে পাচ্ছি আমরা, এই ব্লু ডট গুলা কি? এই ব্লু ডট গুলা সবগুলা হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা এখন প্রোটন কোনটা? প্রোটন হচ্ছে বেসিক্যালি এই সাইডে কমলা রঙের যা কিছু সারফেস দেখতে পাচ্ছি, সাইডে, ভিতরে, চারপাশে, মানে কমলা রঙের যা কিছু সারফেস তুমি দেখতে পাচ্ছ, এই সব কিছু হচ্ছে কি? প্রোটন। এই সব কিছু প্রোটন। আচ্ছা এখন এক পাশ থেকে আমি চিন্তা করলাম কি? এক পাশ থেকে আমি চিন্তা করলাম হচ্ছে আলফা পার্টিকেল থ্রো করব। এখন আলফা পার্টিকেলের এনার্জি আমরা বাড়াইতে কমাইতে পারি। সো আলফা পার্টিকেলের এনার্জি যদি বাড়াই তাহলে আলফা পার্টিকেল অনেক জোরে যাবে, আর আলফা পার্টিকেল যদি আমি এনার্জি কমায় দেই তাহলে আলফা পার্টিকেল হচ্ছে আস্তে যাবে। ঠিক আছে, তো আমি মাঝামাঝি একটা এনার্জিতে রাখলাম এবং ট্রেসেস দিয়ে রাখলাম, তাইলে আলফা পার্টিকেলের গতিপথ দেখা যাবে। আচ্ছা তোদের কাছে লাল রং মনে হইলে লাল রং, কোনো সমস্যা নাই, আমি খুব কাছাকাছি দেখতেছি বলে আমার কাছে কমলা রং লাগতেছে। সো আমি ধরে নিলাম আমি এই পাশ থেকে কি করছি? আলফা পার্টিকেল মারছি। সো আমি আবারও বলতেছি, থমসন সাহেব কিন্তু কোনো এই আলফা পার্টিকেল দিয়ে পরীক্ষা করে নাই, কিন্তু যদি ঘটনাটা এরকম হইতো যে থমসন সাহেব এই আলফা পার্টিকেল দিয়ে পরীক্ষাটা করছে, তো আলফা পার্টিকেল দিয়ে পরীক্ষা করলে কাহিনী কি হইতো? আলফা পার্টিকেল দিয়ে পরীক্ষা করলে যেটা হইতো, সকল আলফা পার্টিকেল, যেহেতু আলফা পার্টিকেলের ভর, আলফা পার্টিকেল মানে আমরা কি জানি? হিলিয়াম 2+। হিলিয়াম 2+, তো হিলিয়াম 2+ মানে কি? এর ভিতরে দুইটা নিউট্রন আছে আর দুইটা প্রোটন আছে। তার মানে এই দুইটা নিউট্রন আর দুইটা প্রোটনের ভর একটা প্রোটনের চাইতে অনেক অনেক বেশি। তাহলে সবগুলা কি হইতো? সবগুলা হচ্ছে সোজা চলে যাইতো। সবগুলা কি করতো? সবগুলা হচ্ছে সোজা চলে যাইতো। তো এইটা তো বেসিক্যালি ঘটে না।
এই জিনিস তো বেসিক্যালি ঘটে না যখন হচ্ছে গাইগার এবং মার্সডেন পরীক্ষা শুরু করছিল যে হ্যাঁ আমরা একটু দেখি যে থমসনের পরমাণু মডেলটা ঠিক আছে কিনা। সো ওরা এই রকম একটা জিনিস এক্সপেক্ট করছে যে যদি থমসনের পরমাণু মডেল ঠিক থাকে তাহলে সবগুলা আলফা পার্টিকেল কি করবে, সবগুলা আলফা পার্টিকেল এরকম সোজা বের হয়ে চলে যাবে। কিন্তু যেটা বাস্তবে ঘটে নাই, যেটা বাস্তবে ঘটে নাই, ঠিক আছে। আচ্ছা, কেউ কেউ বলতেছো যে প্রোটন ইলেকট্রন সমান হওয়ার কথা। বাবু মানে এইটা থমসনের পরমাণু মডেলের কথা আমরা বলতেছি, সেই সময় আসলে প্রোটন ধারণাটাই ওভাবে আসলে ডেভেলপ করে নাই। বলা হয়েছিল যে পরমাণু বেসিক্যালি ধনাত্মক আধানের একটা গোলক, সো পুরাটাই ধনাত্মক আধান ধরে নেওয়া হয়েছিল আর তার মাঝখানে গুটি 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 ইলেকট্রন আছে। সো এই ধারণাটা তখন ছিল। সো তখন সায়েন্স এতটা এস্টাবলিশ হয় নাই আজকের তারিখে আপনারা যতটা এস্টাবলিশ, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, সো এইখান থেকে আমরা যদি এবার আমরা যদি একটু রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের দিকে যাই, বেসিক্যালি ওইটা তো কাজে লাগলো না। বেসিক্যালি এরকম ঘটনা ঘটে নাই, এরকম ঘটনা ঘটে নাই যে আলফা পার্টিকেল সব এরকম সোজাসুজি চলে গেছে, এটা কোনো কাজে আসে নাই। সো মানে কাজে আসে নাই বলে এটা যে অবসলিট হয়ে গেছে এরকম না। সায়েন্স আসলে এভাবেই আগায়, ভুল থেকে ডেভেলপ করে করে সামনে আগায়। আচ্ছা, সো এখন আমরা যেটা করব, এখন আমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা বা রাদারফোর্ড তার যে দুইজন ছাত্রকে নিয়ে যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করছিল সেইটা আমরা একটু দেখব। তো এইটাকেও আমরা দুই ধরনের স্কেলিং করে দেখব। দুই ধরনের স্কেলিং এর ব্যাপারটা কিরকম এইখানে ফার্স্টে তুমি খেয়াল করো। এখানে মোটামুটি যদ্দূর বুঝতে পারতেছো। সো এইটা বেসিক্যালি একটা গোল্ডের অণু, এইটা একটা গোল্ডের অণু, এইটা একটা গোল্ডের অণু, এইটা একটা গোল্ডের অণু, এবং এই যে মাঝখানে দেখতে পাচ্ছি গুল্লা দিয়ে হলুদ রঙের এই যে গোল্লাটা, এটা বেসিক্যালি গোল্ডের নিউক্লিয়াস। এই গোল্লাটা কি? এই গোল্লাটা হচ্ছে গোল্ডের নিউক্লিয়াস, বুঝতে পারতেছিস? এই যে গোল্লাটা, সবাই লেখালেখি বন্ধ করো, এই গোল্লাটা হচ্ছে গোল্ডের নিউক্লিয়াস। এই গোল্লাটা কি? গোল্ডের নিউক্লিয়াস। এই গোল্লাটা কি? এই গোল্লাটা হচ্ছে গোল্ডের নিউক্লিয়াস। এই যে হলুদ ডটগুলা, এই হলুদ ডটগুলা কি? নিউক্লিয়াস। হ্যাঁ, বিকর্ষণ করবে, অবশ্যই বিকর্ষণ করবে, কিন্তু ওই যে বিকর্ষণ করবে এইটা ওই থমসনের পরমাণু মডেলে করে নাই, কারণ থমসন সাহেব এরকম কোনো কথাই বলে নাই। থমসন সাহেব বলছে আলফা আসবে, আলফা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন যেটা করতে পারি, আমরা ধরে নিলাম যে প্রোটনের সংখ্যা একটু কমায় দিলাম, নিউট্রনের সংখ্যা কমানো বাড়ানোতে কিছু যায় আসে না, ধরে নিলাম 50 ট্রেসেস দিয়ে দিলাম। সো এইটাও আমরা দুইটা স্কেলে দেখব। আমরা এখন দেখতেছি কি অনেকগুলা গোল্ডের অণু আছে, এখানে একটা অর্ধেক অণু, এখানে একটা অণু, এখানে একটা অর্ধেক অণু, এখানে একটা অণু। সো অনেকগুলা গোল্ডের অণু আছে। সো গোল্ডের একটা শীট, গোল্ডের একটা পাতলা পর্দা আছে, আমরা চিন্তা করতেছি এগুলো সব দেখে যাও বাবু। সো এই যে গোল্ডের পাতলা পর্দাটা আছে বা গোল্ডের একটা শীট দেওয়া আছে, মানে শীট মানে কি? শীট মানে আবার অন্য কিছু মনে করিস না, এই যে এইটা। তো এরকম একটা পাতলা শীটের ভিতর দিয়ে কি হচ্ছে, আমরা আলফা পার্টিকেল চালায় দিছি, এবং এইটার স্কেলিংটা যদি তোমরা দেখতে পারো, এইটার স্কেলিংটা হচ্ছে 6 × 10⁻10। আমরা এরপরে আরো ছোট স্কেলে দেখবো, এখন একটু বড় স্কেলে দেখতেছি। এখন একবারে আমরা 5-6টা অণু দেখতেছি, তারপর আরো ছোট স্কেলে দেখবো। তো এখন আমাদের স্কেলিংটা কত? 6 × 10⁻10। তাহলে বিসমিল্লাহ বলে আলফা পার্টিকেল মারলাম। তাহলে খেয়াল করো, এই যে আলফা পার্টিকেল সোজা চলে যাচ্ছে, যেগুলা নিউক্লিয়াসের কাছাকাছি সেগুলা বাঁকায় যাচ্ছে। এই যে দেখো, আমি যদি যে কোনো একটা মোমেন্টে পজ করি, এই পয়েন্টে আমি পজ করলাম, সো তোমরা ট্রেস গুলা দেখতে পাচ্ছ। সো এই যে আলফা পার্টিকেলটা খেয়াল করো, এই আলফা পার্টিকেলটা আসতেছিল, এটা নিউক্লিয়াসের কাছাকাছি, এইটা বাঁকায় চলে গেছে। এই আলফা পার্টিকেলটা নিউক্লিয়াসের কাছাকাছি, এটা বাঁকায় চলে গেছে। আবার এই আলফা পার্টিকেলটা অনেক দূরে, এটা সোজা চলে যাচ্ছে। এই আলফা পার্টিকেলটা অনেক দূরে, এটা সোজা চলে যাচ্ছে। এই আলফা পার্টিকেলটা অনেক দূরে সোজা চলে যাচ্ছে। আবার এইখানে একটা আলফা পার্টিকেল আসছে, এটা বাউন্স করে ধাক্কা খেয়ে এদিকে চলে আসতেছে, বুঝতে পারতেছি। আমি আবারও প্লে দিচ্ছি, এই যে দেখো র্যান্ডম, মানে এই জিনিসটা একটু আবার পজ দিলে তুমি এইটা ডিফ্লেকশনটা বুঝতে পারবা। এই যে এখান থেকে দেখো একটা আলফা পার্টিকেল একটু বাঁকায় গেছে, কিন্তু যেটা একটু দূরে ছিল সেটা আবার সোজাসুজি চলে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ব্যাক করবে, মানে ব্যাক করার পরিমাণ আসলে খুবই কম, 0.01% বা 0.02%-এর মতো, 0.01% বা 0.02%-এর মতো আসলে ব্যাক করে। সেই ব্যাক করার পরিমাণটা খুবই খুবই কম, বেসিক্যালি ডিফ্লেক্টেড হয়, বিভিন্ন কোণে বাঁকায় যায়, ঠিক আছে। আচ্ছা,
সো এখন আমরা দেখলাম অনেকগুলা গোল্ডের অণুর ক্ষেত্রে, এখন আমি বললাম যে না, অনেকগুলা গোল্ডের অণু আমি দেখতে চাই না, আমি গোল্ডের একটা অণুকেই দেখতে চাই এবং শুধুমাত্র আমি ওর নিউক্লিয়াসটাকে দেখতে চাই। শুধুমাত্র কি করতে চাই? শুধুমাত্র আমি ওর নিউক্লিয়াসটাকে দেখতে চাই। তো এইবার আসেন, আমি চিন্তা করলাম এই হচ্ছে আমার গোল্ডের একটা নিউক্লিয়াস, এবং এইবার খেয়াল করেন, যদি আপনারা স্কেলিংটা দেখতে পান, আগের বার আমাদের স্কেলিংটা কত ছিল? 6 × 10⁻10 মিটার, মানে 10⁻10, 10⁻−10। কিন্তু এইবার আমার কি হয়ে গেল? আমি বলতেছি 10⁻−13, 10⁻−13, তার মানে আরো ছোট স্কেলে চিন্তা করতেছি। এবং বেসিক্যালি এই যে এটা দেখা যাচ্ছে, এটা কি? এইটা বেসিক্যালি হচ্ছে আমার নিউক্লিয়াস গোল্ডের, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, ঠিক আছে? আচ্ছা, সো এইখান থেকে আমি প্রোটনের পরিমাণ আরো কমায় দিলাম যাতে ডিফ্লেক্টেড কম হয়, নিউট্রনের পরিমাণও কমায় দিতে পারি, তাহলে নিউক্লিয়াসটা আরো ছোট হইল। সো এইবার আমরা কি করব? ট্রেসেস আমাদের অন আছে, এইবার আমরা মারলাম আলফা পার্টিকেল। তাইলে দেখো, এইবার যদি আমরা আলফা পার্টিকেল মারি, তাইলে খেয়াল করো, খেয়াল করো, যেগুলা দূরে দিয়ে যাচ্ছিল সেগুলা মোটামুটি সোজা যাচ্ছে, কিন্তু যেগুলা একটু কাছাকাছি আসতেছে সেগুলা বাঁকায় যাবে, যেগুলা একটু কাছাকাছি আসতেছে দেখো বাঁকায় যাচ্ছে। এই যে পার্টিকেলটা, মানে এই যে আলফা কণাটা ডিফ্লেক্টেড হয়ে চলে গেছে, এই যে আলফা পার্টিকেলটা ডিফ্লেক্টেড হয়ে চলে গেছে, এই যে আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড হয়ে চলে গেছে। আচ্ছা, একটা ভালো কোয়েশ্চেন পাইছি যে কণাগুলোর প্রতিফলনের হার এত কম ছিল কেন? সো প্রতিফলন মানে তুমি হয়তো বুঝাইতে চাইছো যে ধাক্কা খেয়ে ফেরত আসার পরিমাণ। প্রতিফলন মানে তুমি হয়তো বুঝাইতে চাইছো যে ভাই ধাক্কা খেয়ে ফেরত আসার পরিমাণ এত কম ছিল কেন? ধাক্কা খেয়ে ফেরত আসার পরিমাণ কম ছিল কারণ নিউক্লিয়াসটা অনেক বেশি ছোট। পরমাণুর সম্পূর্ণ আয়তনের তুলনায়, পরমাণুর ব্যাসার্ধের তুলনায় নিউক্লিয়াসের ব্যাসার্ধ অনেক অনেক বেশি কম। নিউক্লিয়াস অনেক প্রিসাইজ, অনেক ছোট। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অনেক বেশি ছোট। এই কারণে বেশিরভাগ হিলিয়াম পার্টিকেল সোজাসুজি খাড়া বা একটু ডিফ্লেক্টেড হয়ে চলে গেছে। আবারও আমরা প্লে দেই এবং চাইলে আমি এটার স্পিড বাড়াইতে পারি। স্পিড যদি বাড়াই দেই তখন আলফা পার্টিকেল গুলো আরো দ্রুত চলে যাবে এবং আলফা পার্টিকেলের শক্তি তখন বেশি, তখন ডিফ্লেক্টেড হওয়ার পরিমাণ কম। এই যে দেখো, এই যে দেখো ডিফ্লেক্টেড হয়ে গেছে, এই যে দেখো কিছু কিছু ডিফ্লেক্টেড হয়ে গেছে, আবার এইটা দেখো একদম সোজা স্ট্রেট লাইনে চলে যাচ্ছে, এইটা দেখো একদম সোজা স্ট্রেট লাইনে চলে যাচ্ছে। সো যেই পার্টিকেল গুলা একটু দূরে আছে, যেগুলাকে নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের প্রোটন বিকর্ষণ করতে পারতেছে না, তারা সোজা চলে যাচ্ছে, কিন্তু যারাই একটু কাছাকাছি আছে, যারাই একটু কাছাকাছি আছে তারাই বেঁকে যাচ্ছে, তারাই ডিফ্লেক্টেড হচ্ছে। বুঝতে পারছি নিউক্লিয়াসকে কেন আঘাত করছে না। বেসিক্যালি আলফা পার্টিকেল মানে কি? আলফা পার্টিকেল মানে তো হচ্ছে হিলিয়াম 2+, তার মানে হিলিয়াম পরমাণু থেকে দুইটা ইলেকট্রন বাইর করে দিছি, তার মানে এর মধ্যে দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে। সো প্রোটন পজিটিভ, আবার এই নিউক্লিয়াসের ভিতরেও কি আছে? প্রোটন পজিটিভ। সো পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে, পজিটিভ পজিটিভকে কি করবে? বিকর্ষণ করবে। সো বিকর্ষণ করার কারণে আঘাত করার পরিমাণটা খুবই কম, রেয়ার। আঘাত করার পরিমাণ খুবই কম, যেগুলা একদম ডিরেক্ট, একদম ডিরেক্ট 180 ডিগ্রি ব্যাক করবে সেটার পরিমাণ খুব কম। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে ফাইন। এগুলো আমার মোবাইল থেকে এমনি দেখবো। বেসিক্যালি তুমি সিমুলেশন লিখে সার্চ দিলেই অনেক কিছু পাবা। মোবাইলে সিমুলেশন কেমন কাজ করে আমার ঠিক আইডিয়া নাই, আমি মোবাইলে সিমুলেশন ট্রাই করে দেখি নাই ভাই, ল্যাপটপ কম্পিউটার দিয়ে ট্রাই করলেই ভালো। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে ব্যাপার। আর এখানে ধরো প্রোটনের সংখ্যা, আমি জাস্ট আরেকটা ছোট জিনিস দেখাই। ধরো এখানে প্রোটনের সংখ্যা, এটা দেখা যাচ্ছে এখানে 20 লেখা আছে। এখন আমি ধরো প্রোটনের সংখ্যা দিলাম বাড়ায়, মনে করো প্রোটনের সংখ্যা দিলাম 60, তাহলে নিউক্লিয়াসটা একটু বড় হয়ে গেছে, তাহলে প্রোটন ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে গেছে। সো ধনাত্মক চার্জ বেড়ে গেছে তার মানে বিকর্ষণ করবে বেশি। ধনাত্মক চার্জ বেড়ে গেছে কিন্তু বিকর্ষণ করবে হচ্ছে বেশি। আমি একটি চমৎকার কমেন্ট পেয়েছি, নাম বলবো না, নাম বললে তো মান সম্মান থাকবে না। আলফাতে তো ইলেকট্রনও আছে, আলফাতে ইলেকট্রন আছে। ঠিক বাবা, কোথায় পাইছিস আলফাতে ইলেকট্রন? কোথায় পাইছিস তুই? ঠিক, ওকে। তাহলে এখন দেখেন, আগের বার যা বিকর্ষণ করতেছিল এবার বিকর্ষণের পরিমাণ বেশি,
দেখো এবার বিকর্ষণের পরিমাণ বেশি, আমি আরো বাড়ায় দিব, ঠিক আছে? খেয়াল করেন আমি প্রোটনের পরিমাণ এখানে 60 আছে, আমি প্রোটনের পরিমাণ আরো বাড়ায় দিচ্ছি, দিলাম প্রোটনের পরিমাণ 81। দেখো বিকর্ষণ আরো বেশি করতেছে, ওইদিকে যাচ্ছেই না, সরাসরি কোনো পার্টিকেল যাচ্ছেই না, খুব কোনাকাঞ্চি দিয়ে এক দুইটা যাচ্ছে, ঠিক আছে? একদম 100 দিলাম, প্রোটনের পরিমাণ দিলাম 100। দেখেন এবার কোনো পার্টিকেলই সোজাসুজি যাইতে পারতেছে না, বিকর্ষণ করতেছে এত বেশি। মানে গোল্ডের প্রোটন কেমনে বাড়াবো, গোল্ডের তো প্রোটন ফিক্সড। আমি জাস্ট বললাম আর কি যে বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য সিমুলেশন তো আমরা এরকম এরকম করেই করি, তাই না? আমার কথা হচ্ছে যত বেশি প্রোটন থাকবে, এই যে ভিতরের যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের ভিতরে যত বেশি প্রোটন থাকবে বিকর্ষণের মান তত বেশি হবে, যত বেশি প্রোটন বিকর্ষণের মান তত বেশি। যত আমি ধীরে ধীরে বিকর্ষণের মান কমাইতে থাকবো, অর্থাৎ প্রোটনের মান কমাইতে থাকবো, বিকর্ষণ কমতে থাকবে। আমি আরো কমাই দিলাম, বিকর্ষণের মান আরো কমতেছে, কিছু কিছু পার্টিকেল এখন সোজা যাচ্ছে, একদম কমাই দিলাম, এখন অনেক পার্টিকেল সোজা চলে যাচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ আমরা কথা বলবো জিঙ্ক সালফাইড পর্দা দিয়ে কি কাজ করা হয়েছে না কাজ করা হয়েছে, আমরা এই জিনিসপত্রগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো আশা করি এইটুকু পর্যন্ত সিনেমা টিনেমা আপনারা ভালোই দেখছেন আশা করি। সো সিনেমা টিনেমা যদি দেখা শেষ হয় তাইলে চলেন এবার বেসিক্যালি আমরা একটু পড়ালেখার দিকে ফেরত যাই, ঠিক আছে? ওকে, আমার স্লাইড কই? হ্যাঁ আমি স্লাইড খুঁজে পাচ্ছি না কেন? না আমরা স্লাইড খুঁজে পাইছি। ওকে, সো আচ্ছা, থমসনের পরমাণু মডেল জাস্ট রিভিশন রিডিং দিয়ে নেবেন, এটা আমার পড়ানোর একদমই কোনো ইচ্ছা নাই, এটা আমার পড়াতে কোনো দরকারও মনে করতেছি না। পরমাণুর ধনাত্মক আধান বিশিষ্ট একটা গোলক, যার মধ্যে সমান সংখ্যক ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন নির্দিষ্ট দূরত্বে সজ্জিত থাকে, পুরাপুরি ভেইক কথাবার্তা, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে বিভিন্ন জিনিসপত্রের কথা বর্ণনা করা হয়েছে। সো কে জানি জিজ্ঞেস করছিল, সো এই হচ্ছে আলফা কণা বিচ্ছুরণের, আমরা যদি ফিজিক্যাল ছবিটা দেখি বা স্ট্যাটিক ছবিটা দেখি, তো ছবিটা হচ্ছে এরকম। এবং এই ছবির ভিতরে তুমি খেয়াল করো, আমরা এখান থেকে 3 ধরনের রে ফাইন্ড আউট করতে পারি। 3 ধরনের রে কিরকম? এক ধরনের রে হচ্ছে যেগুলো প্রায় সোজাসুজি চলে গেছে, যেগুলো প্রায় সোজা চলে যায়। সো যেই আলফা পার্টিকেল গুলো প্রায় সোজাসুজি চলে যায় সেটার পরিমাণ থাকে হচ্ছে সবচাইতে বেশি, এইটার পার্সেন্টেজ সবচাইতে বেশি, ঠিক আছে? আচ্ছা, কে জানি জিজ্ঞেস করছিলা যে জিঙ্ক সালফাইডের কাজ কি? সো বেসিক্যালি এই যে তুমি এইখানটায় একটা নীল রঙের একটা বক্স বা একটা পর্দা দেখতে পাচ্ছ, বেসিক্যালি এই গোল্ড প্লেটটাকে একটা নীল রঙের বক্সের ভিতরে রাখা হয়েছে। সো এই নীল রঙের বক্সটার ভিতরে বেসিক্যালি জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া আছে, বা জিঙ্ক সালফাইডের এটা বেসিক্যালি একটা পর্দা দেওয়া আছে। যেই জিঙ্ক সালফাইডের পর্দার উপরে কি হবে, জিঙ্ক সালফাইডের পর্দার উপরে এই পার্টিকেল গুলা আঘাত করলে ডট দেখা যাবে, তাইলে বোঝা যাবে যে হ্যাঁ পার্টিকেল গুলা এইখানে এসে পড়ছে, ঠিক আছে? আচ্ছা, সো প্রায় সোজা চলে যায় বা বেশিরভাগ পার্টিকেলই আসলে সোজা চলে যায়। জিঙ্ক সালফাইড আমার মানে প্রতিফলক পর্দা হিসেবে ভালো এবং আলফা পার্টিকেলকে খুব ভালো রিফ্লেক্ট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, গোল্ড কেন নেওয়া হয়েছে এইটারও একটু কারণ বলি। যে গোল্ড ফয়েলটা নেওয়া হয়েছিল, এই গোল্ড ফয়েলটার বেধ ছিল বা এইটার প্রস্থ বা পুরুত্ব ছিল সামথিং, এইটার পুরুত্ব ছিল সামথিং 2.1 ইন্টু 10⁻⁻7 মিটার। এটা তোমার মুখস্থ রাখার কোনো দরকার নাই, 2.1 ইন্টু 10⁻⁻7 মিটার। সো এইরকম পুরুত্বের একটা গোল্ডের ফয়েল নেওয়া হয়েছে। সো ব্যাপারটা হচ্ছে কিরকম, ব্যাপারটা হচ্ছে এই গোল্ড কি আমি একটু গোল্ড কালার দিয়ে আঁকবো নাকি? ব্যাপারটাও দরকার কি আমার এত কষ্ট করার, ব্যাপারটার জন্য চলো আমরা মিষ্টি করে আজকে এগুলাই আমরা করবো। হ্যাঁ
আজকে আমরা এগুলাই করব, কোনো পড়ালেখা করবো না। আমরা আজকে সব এইসব বুংচুং ভিডিও দেখবো, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে শুরুতে বেসিক্যালি থমসনের পরমাণু মডেল নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছে, যে আলফা পার্টিকেল যদি থমসনের পরমাণু মডেল অনুযায়ী যাইতো, থমসনের পরমাণু মডেল অনুযায়ী গেলে আলফা পার্টিকেল এরকম স্ট্রেইট লাইনে চলে যাইতো। আলফা পার্টিকেল কি করতো? আলফা পার্টিকেল হচ্ছে স্ট্রেইট লাইনে চলে যাইতো, কারণ আলফা পার্টিকেলটা অনেক বেশি ভারী। আলফা পার্টিকেলটা অনেক বেশি ভারী, সো এইটা এরকম সরাসরি স্ট্রেট লাইনে চলে যাইতো। কিন্তু যেটা আসলে ঘটে নাই, তো যেটা আসলে ঘটে নাই, কি ঘটছে সেটাই আমরা দেখছি। সো একটা লেড কন্টেইনারের ভিতরে একটা তেজস্ক্রিয় পদার্থ রাখা হয়েছে, এইখানে বিসমাথ রাখা যায়, ইউরেনিয়াম রাখা যায়, যে কোনো একটা তেজস্ক্রিয় পদার্থ রাখা যায়। ওকে ফাইন, তাহলে এইখান থেকে আলফা পার্টিকেলটারে যখন ছাড়া হয়েছে, সো এইখান থেকে যেহেতু তেজস্ক্রিয় মৌলই বেসিক্যালি স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা পার্টিকেল নিঃসরণ করে, সো বিসমাথ বা ইউরেনিয়াম এগুলা হচ্ছে ভালো আর কি, ঠিক আছে? সো এইখান থেকে আমরা যদি একটু সামনে আগাই, আমরা যদি কোথায় আগাবো, ওরে আমরা সামনে আগাইতে গিয়ে পিছায় যাচ্ছি কেন? সামনে আগুতে গিয়ে পিছায় গেলে হবে নাকি জীবনে? আচ্ছা, সো খেয়াল করেন বেসিক্যালি একটা গোল্ডের ফয়েল বা একটা গোল্ডের পাতলা শীট বা একটা পর্দা নেওয়া হয়েছে। সো কেন এই গোল্ডের ফয়েল, পাতলা শীট বা পাতলা পর্দাটা নেওয়া হয়েছে? কারণ ওই যে পুরুত্বে নেওয়া হয়েছিল 2.1 10⁻⁷ মিটার, এটা একটু কম বেশি হইতে পারে। সো ওই ফয়েলটার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি প্রতি লেয়ারে লেয়ারে 1000টা অণু আছে, এটা ধরে নেওয়া হয়েছিল, যাতে একটা নির্দিষ্ট এলাকার ভিতর দিয়ে এই যে আলফা পার্টিকেল যাচ্ছে, মানে আমরা যে সিমুলেশনটা শুরুতে দেখছিলাম, আমরা শুরুতে একটা সিমুলেশন দেখছিলাম মনে আছে, যে রাদারফোর্ডের জন্য, যে আমরা এইরকম অনেকগুলা নিউক্লিয়াসের ভিতর দিয়ে আলফা পার্টিকেল যাচ্ছে। সো একটা নিউক্লিয়াস থাকলে আমরা তো শিওরলি বলতে পারবো না, সো আমার বেসিক্যালি অনেকগুলা নিউক্লিয়াস লাগবে, যে অনেকগুলা নিউক্লিয়াসের ভিতর দিয়ে আলফা পার্টিকেলটা পাস করবে, এইটা আমাদের দরকার। সো এই কারণে বেসিক্যালি কি করা হয়েছে, এই কারণে বেসিক্যালি গোল্ডের ফয়েলটা নেওয়া হয়েছে, এবং এইটার পরিমাণটা কি ছিল? অ্যাপ্রক্সিমেটলি 1000টা অণুর মতো ছিল, ঠিক আছে? আচ্ছা, সো এইখান থেকে এই যে একটা দুষ্টু ছেলে কিভাবে গুনছে বলে, ঠিক আছে, এরকম হাতে যোগ বিয়োগ 10-20 গুণ ভাগ করে গুনে নাই। সো খেয়াল করেন, যদি থমসনের পরমাণু মডেল সত্যি হইতো, তাইলে এই সবগুলা আলফা পার্টিকেল সরাসরি এসে দেয়ালে আঘাত করত, একই সরলরেখা বরাবর সমান্তরালে এসে আঘাত করত, কিন্তু এইটা তো বেসিক্যালি ঘটে নাই। তো এইটা না ঘটার কারণে কি হয়েছে? এইটা না ঘটার কারণে যেই জিনিসটা হয়েছে সেটা হচ্ছে, এইখান থেকে আলফা পার্টিকেল বের হয়েছে, এবং এই জিনিসটা আমরা দেখতে চাচ্ছি। এই যে আমরা সিনারিওটা দেখতে পাচ্ছি, এইখান থেকে খেয়াল করেন, এইটা হচ্ছে বেশিরভাগ ম্যাক্সিমাম আলফা পার্টিকেল। সো ম্যাক্সিমাম আলফা পার্টিকেল কি করছে? সরাসরি চলে গেছে। কিছু আলফা পার্টিকেল বেসিক্যালি ওরা বাঁকায় গেছে। কিছু আলফা পার্টিকেল কি হয়েছে? কিছু আলফা পার্টিকেল হচ্ছে বাঁকা হয়ে গেছে, কিছু আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড হয়েছে, বাঁকায় গেছে, আর খুবই কম পরিমাণে আলফা পার্টিকেল পুনরায় একই দিকে ফেরত আসছে, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? তাহলে আগেরটাতে নিউক্লিয়াসে প্রোটনের পরিমাণ সর্বোচ্চ বাড়িয়ে দিলে প্রায় অর্ধেকের কিছু কম সোজা বিপরীতে ফেরত আসবে না। বেসিক্যালি নিউক্লিয়াসের ভিতরে প্রোটন তুই যতই বাড়ায় দিস না কেন, আলটিমেটলি তো নিউক্লিয়াসের আকৃতি অনেক ছোট, তাই না বাবু? এই কারণে অনেক বেশি পরিমাণে আসলে কখনোই ফেরত আসবে না, বেশিরভাগই আসলে পার হয়ে যাবে, খুব সামান্য পরিমাণে ফেরত আসবে, ঠিক আছে? বেসিক্যালি যে কোনো ধরনের কি বলবো এটাকে, যে কোনো ধরনের রিফ্লেকশনের জন্য একটা সার্টেন ম্যাটেরিয়াল তো লাগবে, যে কোনো জায়গায় তো রিফ্লেক্ট করতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, এগুলো রসায়নে ছিল, কেমিস্ট্রি একটা ব্যাপার আছে আর কি, যাই হোক।
ওকে, সো এখান থেকে আমরা রেডিয়াম দিতে পারি, বিসমাথ দিতে পারি, যাই দেই না কেন। সো এইখান থেকে আলফা কণা পার্টিকেলের পরীক্ষাটা করা হয়, ঠিক আছে। আচ্ছা, ওকে, সামনে আগাই। পর্যবেক্ষণ, এখান থেকে পর্যবেক্ষণ করে এই জিনিসপত্রগুলো পাওয়া গেছে, এগুলাও আমরা দেখছি। বেশিরভাগ পার্টিকেল সোজা চলে যাবে, কিছু পার্টিকেল পেছন দিকে ফেরত আসবে। সো পর্যবেক্ষণগুলো এক লাইনে একটু রিডিং পড়ে দেখি। অধিকাংশ 99% আলফা কণা 5টি সোজাসুজি ভেদ করে চলে যায়। অল্প সংখ্যক আলফা কণা তাদের গতিপথ পরিবর্তন করে, এবং এই ডেটাটা অলরেডি আমি দেখছি তোমরা কমেন্টে বেশ কয়েকজন বলতেছিলা প্রায় 20,000-এর মধ্যে একটি। এখন মজার বিষয়টা হচ্ছে রিয়েল কেসে এটার পরিমাণটা আরো কম। 20,000-এর মধ্যে একটি, এটা রিয়েল কেসে এটার পরিমাণটা আরো কম, ঠিক আছে। আচ্ছা, আলফা কণা বিপরীত দিকে ফেরত আসে। নিউট্রন সংখ্যা বাড়ালে আকর্ষণ বাড়বে। নিউট্রন একটা চার্জ নিরপেক্ষ বস্তু, সো আকর্ষণ বাড়া বা কমার কোনো কারণ নাই বস। নিউট্রন একটা চার্জ নিরপেক্ষ বস্তু। আচ্ছা, সো রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সিদ্ধান্তগুলা কিছু ক্ষেত্রে সঠিক। যেমন উনি হচ্ছে নিউক্লিয়াসের ধারণা দিছিল, যেটা কারেক্ট, কিন্তু উনি ইলেকট্রন যে ঘুরতেছে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরতেছে, এইটার ব্যাপারে উনি খুবই ভুল একটা কথা বলছে। উনি বলছে যে গ্রহগুলা যেরকম সূর্যের চারপাশে ঘুরে, আমাদের ইলেকট্রন গুলাও নাকি নিউক্লিয়াসের চারপাশে এরকম ঘুরে। তো এটাতে আসলে শক্তি বিকিরণ করে ইলেকট্রন গুলো একসময় নিউক্লিয়াসে চলে আসার কথা। তো এটা বেসিক্যালি ভুল। সো পরমাণু রিলেটেড কথাবার্তা উনি বলছে কি, যে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে আর কেন্দ্র বহির্ভূত অঞ্চলে ইলেকট্রন থাকে। নিউক্লিয়াস ধনাত্মক আধান বিশিষ্ট, সমগ্র আয়তন পরমাণুর আয়তনের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। পরে যে এটার ভ্যালু আমরা বাইর করছি। ভর হচ্ছে পরমাণুর প্রায় সবটুকু ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে, কারণ ইলেকট্রনের ভর অনেক কম। ইলেকট্রনের ভর অনেক কম রেদার দ্যান প্রোটনের ভর এবং নিউট্রনের ভর, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়াসের বহির্বিভাগ সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো। নিউক্লিয়াস চারদিকে ঋণাত্মক আধান বিশিষ্ট, ইলেকট্রন ত্রিমাত্রিক কক্ষপথে ঘুরে, এই জন্য এটাকে সোলার সিস্টেম মডেল বলা হয়। তো এইটাই বেসিক্যালি হচ্ছে চরম ভুল ছিল আর কি, ঠিক আছে। এইটাই পরে গিয়ে ভুল প্রমাণিত হয়েছে, যে শক্তির আদান প্রদানের যে ব্যাপারটা হয় সেটা থেকে আমরা এই জিনিসটার ভুল জানতে পারি, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা একটু সামনে আগাই, তারপরে আমরা কথাবার্তাগুলো নিচ্ছি। আচ্ছা, এগুলো তো আমরা জানি। চার্জ নিরপেক্ষতা, পরমাণু সামগ্রিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ, তার মানে নিউক্লিয়াসের ভিতরে যতগুলা ধনাত্মক প্রোটন থাকে ঠিক সমান সংখ্যক ইলেকট্রন বাইরের কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। পরমাণুর স্থায়িত্ব, সো এখানে এই কথাটা আসলে কেন্দ্র বিমুখী বল বলে আসলে কিছু নাই, তো এটা একটু ভেগ হয়ে গেছে। এটা যদি তোমাদের বইতেও লেখা থাকে, এটাকে খুব বেশি মনোযোগ দিয়ে পড়ো না। বেসিক্যালি এটা আমরা সামনে গেলে পড়বো, বোর পরমাণুর মডেল যখনই পড়বো তখন আবার এই জিনিসটা পড়বো। সো কেন্দ্র বিমুখী বল নিয়ে মাতামাতি করো না, কেন্দ্র বিমুখী বল বলে কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, সো পরমাণু স্থায়িত্ব লাভ করে, কেন স্থায়িত্ব লাভ করে, এটা নিয়ে আমাদের কথাবার্তা আছে। আচ্ছা, সীমাবদ্ধতার কথা শুরুতেই যেটা বলতেছিলাম, যে পরমাণুর চারপাশে ইলেকট্রন ঘুরতে ঘুরতে একসময় আসলে কেন্দ্রে চলে আসার কথা, তাহলে পরমাণু আসলে ভেঙে যাবে, পরমাণু টিকবে না। কিন্তু যেটা আসলে হয় না, ঠিক আছে, বাস্তবে তা আসলে ঘটনা। রিডিং পড়ে নিয়েন। এই মডেলটি চিরায়ত বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত, যেখানে ইলেকট্রনকে কণা হিসেবে চিন্তা করা হয়েছে, বাট ইলেকট্রনের বেসিক্যালি একটা ওয়েভ প্রপার্টিও থাকে, সেটা চিন্তা করা হয়নি। এটাও একটা দুর্বলতা। এবং এই মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, যেটাও আসলে যুক্তিসঙ্গত না, কারণ সৌরজগতের গ্রহগুলা বেসিক্যালি চার্জ নিরপেক্ষ। মঙ্গল গ্রহ, পৃথিবী, চাঁদ, সূর্য, এদের মধ্যে তো কোনো ইলেকট্রিক চার্জ নাই, কোনো ইলেকট্রিক অ্যাফিনিটি নাই। তো এই জিনিসপত্রগুলো আসলে তেমন কোনো কাজে লাগে না, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা বোর পরমাণুর মডেলে যাব। সো বোর পরমাণুর মডেলে যাওয়ার আগে আমরা ছোট্ট করে একটা এক্সট্রা কথা বলে দেই, যে আমরা এইরকম একটা ব্যাপার দেখছিলাম, যে এইখান থেকে খেয়াল করো, ধরো এই জায়গাটায় খেয়াল করো, এই আলফা পার্টিকেলটা একদম সোজা চলে গেছে। এই আলফা পার্টিকেলটা কি করছে, একদম সোজা চলে গেছে। এই আলফা পার্টিকেলটা একদম সোজা চলে গেছে, এবং আমরা কি বলছি, যে সোজা চলে যাওয়া আলফা পার্টিকেলের সংখ্যা হচ্ছে বেশি, কিন্তু যেই আলফা পার্টিকেল গুলো একটু দূরে দূরে সরে গেছে তাদের পরিমাণ কম। আর যেই আলফা পার্টিকেলটা একদম ডিফ্লেক্টেড হয়ে আদি অবস্থানের দিকে ফেরত গেছে তার পরিমাণ হচ্ছে আরো কম। সো এইখান থেকে আমরা একটা ছোট্ট সূত্র একটু দেখে নেই। এই সূত্রটা তোমাদের দুই একটা বইতে আমি দেখছি, আমি কিছু বই ঘাটাঘাটি করে দেখছি। তো এমন না যে এটা সব বইতে আছে, এটার তেমন কোনো ব্যাখ্যা বিশ্লেষণও দেওয়া নেই। এটা আসলে অনার্সে গেলে আমরা
আর একটু ভালো করে জানতে পারবো। সো যদি এরকম হয় যে যদি n সংখ্যক আলফা কণা, যদি n সংখ্যক আলফা কণা থিটা কোণে বিক্ষিপ্ত হয়, যদি n সংখ্যক আলফা কণা থিটা কোণে বিক্ষিপ্ত হয়, তাহলে n is inversely proportional with sin to the power 4 theta by 2. n is inversely proportional with sin to the power 4 theta by 2. সো এইরকম একটা কথা বেসিক্যালি আমাদের আছে। এটা আমরা নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে আরেকটু ঘাটাঘাটি করলে হয়তো হায়ার স্ট্যান্ডার্ডের কোনো বইতে গেলে পাবেন, না হলে ঘাটাঘাটি করার দরকার নাই, ভাই একটা সূত্র বলছে দেখে নেন। বইয়ের নাম তো এক্স্যাক্টলি মনে নাই, কারণ আমি বেশ 4-5টা বই নিয়ে ঘাটাঘাটি করছি। সো হ্যাঁ লিখবেন, অবশ্যই লিখবেন। সো যদি n সংখ্যক আলফা পার্টিকেল কি হয়, n সংখ্যক আলফা পার্টিকেল যদি থিটা কোণে বিক্ষিপ্ত হয় তাহলে কি হবে, তাহলে আমরা এইখান থেকে বলতে পারবো যে n is inversely proportional with sin to the power 4 theta by 2। এবং আমরা এইখান থেকে আরেকটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা ছোট গ্রাফ দেখে ফেলতে পারবো। এই গ্রাফটা কি, এই গ্রাফটা হচ্ছে n বনাম থিটা, মানে অ্যাঙ্গেলের সাপেক্ষে n বনাম থিটা। সো অ্যাঙ্গেলের সাপেক্ষে, সো এখান থেকে খেয়াল করেন অ্যাঙ্গেলের ভ্যালু যত বাড়তে থাকবে, অ্যাঙ্গেলের মান যত বাড়তে থাকবে, আমার অণুগুলা মানে আলফা পার্টিকেলের পরিমাণ তত কি হবে, কমতে থাকবে। খেয়াল করো আমরা যে এই ছবিটা দেখছিলাম, সো এইখানে তো আলফা পার্টিকেলের পরিমাণ বেশি, আলফা পার্টিকেল এখানে বেশি, যেগুলা হচ্ছে সরাসরি চলে গেছে, যেগুলা এই যে বাঁকায় গেছে সেখানে আলফার পরিমাণ হচ্ছে কম, যেগুলা বাঁকায় গেছে আলফা পার্টিকেলের পরিমাণ কম। আর যেগুলা একদম ফেরত আসছে সেগুলাতে তো আলফা পার্টিকেলের পরিমাণ খুবই কম। তো এই যে যেগুলাতে বেশি, এইটার জন্য অ্যাঙ্গেলের ভ্যালু কত, এইটার জন্য অ্যাঙ্গেলের ভ্যালু মোর লাইক হচ্ছে 0 ডিগ্রি, কারণ সোজাসুজি চলে গেছে, এইটা সোজাসুজি চলে গেছে 0 ডিগ্রি। ঠিক আছে, এইটার জন্য কত হবে, এইটার জন্য হয়তো 45 ডিগ্রি, এইটার জন্য হয়তো 60 ডিগ্রি, এরকম। যে এটাতে বললাম কম, কত এখানে অ্যাঙ্গেলের মান কত, হয়তো 45 ডিগ্রি, এটার জন্য কত, হয়তো 60 ডিগ্রি। ঠিক আছে, আর এখানে কত, এখানে তো একদম 180 ডিগ্রিতে ফেরত আসছে, 180 ডিগ্রিতে ফেরত আসছে, তাহলে এইটার পরিমাণ থাকবে খুবই কম। হ্যাঁ, এটা নিয়ে অঙ্ক হইতে পারে, আমরা একটা ছোট অঙ্ক করবো, নাহলে হুদার উপর একটা সূত্র কেন দেখতেছি আমরা, অঙ্ক তো একটা করবোই। তাহলে খেয়াল করেন এই পয়েন্টে থিটার ভ্যালু কত, এই পয়েন্টে থিটার ভ্যালু হচ্ছে 0। সো থিটার ভ্যালু যখন 0 তখন বেশিরভাগ পার্টিকেল সোজাসুজি চলে যাবে। তো এইখান থেকে জিনিসটা এই বরাবর এইভাবে একটু সামনে আগাইতে থাকবে, মানে যত সামনে যাবে তত নামতে থাকবে আর কি, থিটার ভ্যালু যত সামনে আগাইতে থাকবে তত হচ্ছে এইটা এরকম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নামতে থাকবে। এবং খেয়াল করো বক্ররেখা হবে, এটা তো আমরা বুঝতেই পারতেছি, কারণ n is inversely proportional হচ্ছে সাইনের উপরে পাওয়ার কত, সাইনের উপরে পাওয়ার হচ্ছে 4 টু দি পাওয়ার থিটা বাই 2। ঠিক আছে, বুঝতে পারছি। তপন স্যারের বইতে বোধহয় এই সূত্রটা নাই, আমি মাঝখানে হচ্ছে সেলু স্যারের বই, গিয়াসউদ্দিন স্যারের বই, বেশ কয়েকটা বই একটু ঘাটাঘাটি করছি, ওখানে পাইছি। প্যারা নিও না, কোন বইতে আছে এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই, সূত্র দেখছি শিখে ফেলো। এই চ্যাপ্টারে অনেক নতুন নতুন সূত্র পড়াইতে পারি যদি আপনারা আমাকে সাপোর্ট দেন ঠিকঠাক মতো। ঠিক আছে, লেখোটা খুব সহজ কথা, তুমি খেয়াল করো সাইনের উপরে পাওয়ার কত, সাইনের উপরে পাওয়ার হচ্ছে 4, তাহলে সাইন টু দি পাওয়ার 4 এর মানে থিটা বা থিটা বাই 2 যাই থাকুক, এইটার ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। তার মানে থিটার ভ্যালু যত ইনক্রিজ করতে থাকবে এন এর মান, সংখ্যার ভ্যালু তত কমতে থাকবে। সো এইটা এরকম সরল রেখাও হইতে পারতো, তো সরল রেখা হয় নাই। সরল রেখা কেন হয় নাই, কারণ এখানে সাইনের উপরে পাওয়ার তো 4, বেসিক্যালি সাইনের উপর 2, 3, 4 যাই থাকুক সবগুলার ক্ষেত্রেই বক্ররেখা হবে। যদি 2 থাকতো তাইলে হয়তো ঢালটা এরকম হইতো,
যদি 3 থাকতো তাইলে হয়তো ঢালটা এরকম হইতো। মানে ঢালের মান বাড়তে থাকবে, দ্যাটস অল, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, আর কে জানি কখন থেকে আমাকে ইয়ার ফাইনালে বায়োলজি আর ম্যাথ এক্সাম হয় না এটা জিজ্ঞেস করে যাচ্ছে। মানে কেন হবে না ভাই, ইয়ার ফাইনালে বায়োলজি আর ম্যাথ এক্সাম? এই সূত্র বুঝছেন, গ্রাফ তুলছেন? একটা ছোট অঙ্ক করব, তারপরে আমরা চলে যাব হচ্ছে বোরের পরমাণু মডেল পড়ার জন্য। আজকেই একদম পরমাণুর মডেল চ্যাপ্টার শেষ করে দিব, একদম পুরা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আপনাকে বলছে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় প্রতি মিনিটে 60 ডিগ্রি কোণে বাঁক নেওয়া, সরি দেওয়া হয়ে যাচ্ছে কেন, দেওয়া নেওয়া যদি ঠিক না থাকে ভাই, 60 ডিগ্রি কোণে বাঁক নেওয়া কণার সংখ্যা 200 হলে, তারপরটা কি লিখবো? 90 ডিগ্রি লিখি। 90 ডিগ্রি কোণে বাঁক নেওয়া কণা মানে কি, আলফা কণার কথা বলতেছে আর কি, আলফা পার্টিকেলের কথা বলতেছে। বাঁক নেওয়া কণার সংখ্যা কত? আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় প্রতি মিনিটে 60 ডিগ্রি কোণে বাঁক নেওয়া কণার সংখ্যা, দুষ্টুমি করিস না, বাঁক নেওয়া কণার সংখ্যা 200 হলে 90 ডিগ্রি কোণে বাঁক নেওয়া কণার সংখ্যা কত? তো করে ফেলেন। আপনি সূত্র জানেন, আপনি দুইটা অনুপাত বাইর করতে পারবেন। বেসিক্যালি আপনার দুইটা অনুপাত বাইর করলেই চলবে, এটা থেকে আর কিছু আমাদের করার দরকার নাই, কনস্ট্যান্ট কিছু নেওয়ারই দরকার নাই। এই যে তাহমিদ ভাই, লাভ ইউ সো মাচ, কনস্ট্যান্ট আপনার কিছু নেওয়ারই দরকার নাই। আপনি কেন হুতুসুন কনস্ট্যান্ট নিয়ে চিন্তা করতেছেন? কনস্ট্যান্ট যদি নেওয়ার হইতো তাহলে কি আমি আপনাকে বলতাম না যে এখানে একটা কনস্ট্যান্ট নেওয়া লাগবে? সো আমরা তো সূত্র কি জানি, সূত্র জানি হচ্ছে n is inversely proportional with sin to the power 4 theta by 2। তো এই ফর্মুলা তুমি যদি আসলে চালাইতে চাও, মানে এখানে কনস্ট্যান্ট একটা লিখলে লিখতে পারো, না লিখলে না লিখো, কোনো সমস্যা নাই। তুমি যদি লিখো n2 ডিভাইডেড বাই n1 সমান সমান, এখন এন এর সাথে থিটার সম্পর্ক কি, সাইন থিটার সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। সো n2 যদি উপরে থাকে তাইলে θ2 বসবে নিচে, তাইলে সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2 উপরে, θ2/2 হবে θ2/2, আর উপরে হবে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 θ1/2। তো সবকিছুর ভ্যালু তোমাকে দিয়ে দেওয়া আছে, তুমি জানো θ1 এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, তারপরে n1 এর ভ্যালু হচ্ছে 200, তারপর তুমি জানো θ2 এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তুমি বাইর করতে চাও n2 এর ভ্যালু কত। তো এটা কি বের করা খুব কঠিন কিছু হবে? তাইলে n2 সমান কি লিখতে পারবা? n2 সমান তুমি লিখতে পারবা হচ্ছে সাইন θ1/2। θ1 মানে কত? 60 ডিগ্রি, 60/2 আমি একবারে লিখলাম সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4 θ2 এর মান কত? 90 ডিগ্রি, তাহলে 90/2, দ্যাট মিনস সাইন অফ 45 ডিগ্রি। টোটালটার উপরে তো লাগাইতে হবে একটা 4, সাইন টু দি পাওয়ার 4 তো ছিল 800 না 500 না 50 না 200? ভাই তোরা এত রকম অ্যান্সার দিচ্ছিস কেন?
ইন্টু n1 দিয়ে গুণ হবে। n1 কত? n1 হচ্ছে 200। আমি এখানে আবার 200 ডিগ্রি লিখে ফেলছি আবেগে। এত আবেগ কই থেকে যে পান আপনি? 200। তাহলে এই ঠিক আছে না আমার? মানে ভাই তুমি দেখো 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হইছে, অ্যাঙ্গেলের মান বাড়ছে না কমছে? অ্যাঙ্গেলের মান বাড়ছে, তাইলে সংখ্যা ডেফিনেটলি কমবে। অ্যাঙ্গেলের মান বাড়ছে, সংখ্যা ডেফিনেটলি কমবে, গ্রাফই তো আছে। অ্যাঙ্গেলের মান যত বাড়বে গ্র্যাজুয়ালি আমার সংখ্যার ভ্যালু কমতে থাকবে। তাইলে আসেন মারি, মানে কি মারবে, ক্যালকুলেটরে মারি, ভয় পাই যাবে। sin 30 divided by sin 45 মারলাম, टू दी पावर 4 मारलाम, इंटू 200 मारलाम, 50 50 आया मेरे को। तेरे को कितना हुआ? 50टी आंसर। বেসিক্যালি একদম মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলি। আইআইটি অ্যাডমিশন টেস্টে একটা ম্যাথ আসছিল, সো এই ম্যাথটা চোখে পড়ছে দেখে খুব ভালো লাগছে, এবং আমি কয়েক মিনিট আসলে তবদা খায় বসেছিলাম যে এই ম্যাথ ওরা কোত্থেকে দিছে। তারপর মেলা দিকে ঘাটাঘাটি করে এই সূত্রটা পাইছি। ঠিক আছে, ওকে। এটা কি সিকিউতে আসে বাবু? তোমার কি দেখে মনে হচ্ছে এটা সিকিউতে আসার ম্যাথ? ইজ ইট? সিকিউতে আসার জন্য ভালো ভালো ম্যাথ আছে, আমরা দেখবো। ওকে ফাইন, ওকে চলেন আমরা হচ্ছে এবার একটু সিকিউ রিলেটেড টপিক গুলো নিয়ে কথাবার্তা বলি। ব্যাটম্যান রবিন কি অবস্থা? ওকে, সো আমরা বোর পরমাণুর মডেল নিয়ে কথাবার্তা বলবো। সো এই বোর পরমাণুর মডেল পর্যন্ত আমাদের এইচএসসির বইতে আছে, বাট এইটাকে আমরা অ্যাবসোলুট বলতে পারবো না, কারণ এর পরেও শ্রোডিঞ্জারের মডেল আসছে, ওখানে ইলেকট্রন ক্লাউডের কথাবার্তা বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। সো এইখানে খেয়াল করো বোর পরমাণুর মডেলে কি বলছে। বোর পরমাণুর মডেলে তিনটা স্বীকার্যের কথা বলা হয়েছে। বোর পরমাণুর মডেলে তিনটা স্বীকার্যের কথা বলা হয়েছে। একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত, একটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত, আরেকটা হচ্ছে শক্তির বিকিরণ সম্পর্কিত। লেখাগুলো একটু উপর নিচ হয়ে গেছে, আই এম সরি। সো আসেন আমরা একটু এই বোর পরমাণুর মডেল, আমার কাছে স্লাইডে লেখা আছে সবকিছু, লাইন বাই লাইন স্লাইডে লেখা আছে। সো আমি লাইন বাই লাইন স্লাইডে লেখা ঝুকার দিকে যেতে চাচ্ছি না, আমরা একটু নিজেরা কথাবার্তা বলে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করতে চাচ্ছি। এবং সামনে আজকের ক্লাসে সামনে আপনারা যতক্ষণই আমার সাথে আসেন, আমরা বেসিক্যালি কিছু সূত্রের প্রমাণ করব, কিছু সূত্রের ফর্ম দেখব। তাহমিদ লাভ ইউ সো মাচ। তাহমিদ আমি সূত্র কি লিখবো? তাহমিদ আমার আগে লিখতেছে, তাহমিদ আমার আগে লিখতেছে। সো হ্যাঁ, এখন আমি যা লিখবো সবই লিখবেন। এবং ব্যাপার হচ্ছে আমি বুয়েট অ্যাডমিশন টেস্টের হলে সত্যি কথা বলতেছি ভাই, আমি এই পরমাণুর মডেলের অঙ্ক সূত্র আমি 3 লাইন ডেরিভেশন করে বাইর করছিলাম। সত্যি কথা, আমি এখানে একটা লাইন লিখছি, এখানে একটা লাইন লিখছি, এখানে একটা লাইন লিখছি, এরপরে এখানে সূত্র পাইছি, এখানে মান বসাইছি, অ্যান্সার বাইর করছি। আমার মুখস্থ বিদ্যা এত ভালো ছিল না, এখনো নাই, এই জন্য আমার এই 3 লাইন ডেরিভেশন করতে হয়েছে, কিন্তু আমার ডেরিভেশন পাওয়ার অনেক ভালো ছিল। তো এই কারণে আমি এটা সবসময় বলি, যাদেরই একটু ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স আছেন, যাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের দিকে যাওয়ার খুব ইচ্ছা আছে, তারা একটু চেষ্টা করবেন সূত্রের ডেরিভেশন গুলা প্র্যাকটিস করতে। আচ্ছা, সো আমি চলে আসি এখানে। এক একটা স্বীকার্যকে প্রথম স্বীকার্য, দ্বিতীয় স্বীকার্য, তৃতীয় স্বীকার্য বলা যায়, কোনো সমস্যা নাই। তো আমরা সবার ফার্স্টে কি দেখব? আমরা সবার ফার্স্টে দেখব হচ্ছে বেসিক্যালি কৌণিক ভরবেগটা আগে দেখি, তারপর শক্তি স্তর দেখব, কারণ কৌণিক ভরবেগের ভিতরেই কোয়ান্টাম সংখ্যার কথাবার্তা চলে আসে, তারপরে শক্তি স্তরের কথাবার্তা বললে ভালো লাগে। সো কৌণিক ভরবেগ সংক্রান্ত, সো কৌণিক ভরবেগ নিয়ে উনি বলছে যেহেতু ইলেকট্রনগুলা কিছু অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, তো বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় তার অবভিয়াসলি একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে। সো এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, এল সমান কি? এল সমান হচ্ছে ভরবেগ ইনটু ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এমভিআর, এটা আমরা সবাই জানি। এখন উনি যেটা বলছে, এই যে বৃত্তাকার পথে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য যে কৌণিক ভরবেগ তৈরি হচ্ছে, এই কৌণিক ভরবেগ গুলা
এইচ বাই টোয়াইস পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক হইতে হবে। এইচ বাই টোয়াইস পাই এর কি হইতে হবে? এইচ বাই টোয়াইস পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক হইতে হবে। ঠিক আছে, তার মানে এখানে চাইলেই আমি এন এর মান ভগ্নাংশ 0.25, 5.3, -7.4 এরকম কোনো কিছু বলতে পারবো না। সো আমরা মনে রাখবো কি? আমরা মনে রাখবো কৌণিক ভরবেগ mvr সমান সমান হচ্ছে nh বাই টোয়াইস পাই। সো এইটাই বেসিক্যালি কি? এইটাই বেসিক্যালি হচ্ছে কৌণিক ভরবেগ সংক্রান্ত প্রথম স্বীকার্য। কৌণিক ভরবেগ সংক্রান্ত প্রথম স্বীকার্যটা হচ্ছে এইটা। এখন এইটা থেকে কিছু সাইড বিজনেসের কথাবার্তা আছে। সো চলেন আমরা এই সাইড বিজনেসের কথাবার্তাগুলো একটু বলে ফেলি। সাইড বিজনেসের কথাবার্তাগুলো কিরকম? সাইড বিজনেসের কথাবার্তাগুলা ফার্স্ট কথাটা হচ্ছে এইরকম, এই সূত্র থেকে আসো, এটা আমার লাগবে পরে গেলে, যখন 2 মিনিট পরে আমরা সূত্রের প্রমাণে যাব। mvr সমান সমান কি? mvr সমান হচ্ছে nh ডিভাইডেড বাই টোয়াইস পাই। সো mvr সমান যদি nh বাই টোয়াইস পাই হয়, এখান থেকে আমি v এর মানটা বাইর করতে চাই, জাস্ট একটা ইকুয়েশন বের করে রাখি কারণ আমি জানি এটা আমার কাজে লাগবে। সো v সমান সমান কি আসবে? v সমান সমান আসবে হচ্ছে nh ডিভাইডেড বাই টোয়াইস পাই mr। এগুলো মুখস্থ করার দরকার নাই, এগুলো একেবারেই মুখস্থ করার দরকার নাই। তো এখান থেকে আমরা কি পাইছি? এখান থেকে আমরা পাইছি v সমান সমান হচ্ছে nh ডিভাইডেড বাই টোয়াইস পাই mr। এইটারে আমি একটা নীল রঙের বাক্সার মধ্যে রাখলাম, বাট এই নীল রঙের বাক্সা আমার মুখস্থ করার দরকার নাই। আমি চেষ্টা করব যে বাক্সাগুলো আমার মুখস্থ করার দরকার সেগুলোকে হলুদ বা লাল এরকম কোন একটা মার্কিং করে দেওয়ার জন্য। তো এখান থেকে এক ধরনের কাজকর্ম আমরা করে ফেলছি। আচ্ছা, ক্লাসের 45-50 মিনিট পরে মানুষজন এসে সালাম দোয়া দিচ্ছে, ভাবতেই ভালো লাগছে, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। আচ্ছা, এখন আমি আমি ধরে নিলাম হচ্ছে যে এই মনে করি যে এইটা হচ্ছে একটা কক্ষপথ। সো এই কক্ষপথের উপরে আরেকটা কক্ষপথ আমি চিন্তা করলাম যে হ্যাঁ, সো এইটার মধ্যে একটা ইলেকট্রন আছে, ও ঘুরতেছে, আবার এইটার মধ্যেও একটা ইলেকট্রন আছে, ও ঘুরতেছে। ঠিক আছে, এখন আমি ধরে নিলাম যে এইটুকু ব্যাসার্ধ কত? এইটুকু ব্যাসার্ধ হচ্ছে r1, এইটুকু ব্যাসার্ধ কত? এইটুকু ব্যাসার্ধ হচ্ছে r2। সো এই ব্যাসার্ধের মান কত? এই ব্যাসার্ধের মান r1, এই ব্যাসার্ধের মান কত? এই ব্যাসার্ধের মান r2। সো রৈখিক বেগ কোন দিকে যাবে? রৈখিক বেগ যাবে হচ্ছে বৃত্তের স্পর্শক বরাবর। রৈখিক বেগ কোন দিকে যাবে? রৈখিক বেগ যাবে হচ্ছে বৃত্তের স্পর্শক বরাবর। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে v2 এর ডিরেকশন, ধরে নিলাম এইটা হচ্ছে v1 এর ডিরেকশন। যদিও আজকের তারিখে এগুলো এত ডেফিনেটলি বলাটা খুবই খারাপ, তারপরে আমরা ধরে নিচ্ছি, আমরা ছোট মানুষ, শিশু। তো ধরে নিলাম এই। তাহলে এখন খেয়াল করেন এখানে আমরা কয়টা ইলেকট্রনের গতিপথ দেখতে পাচ্ছি বা কয়টা শক্তি স্তর? আমরা দুইটা শক্তি স্তর দেখতে পাচ্ছি এবং দুইটা শক্তি স্তরে দুইটা ঘূর্ণায়মান ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি, গতিশীল দুইটা ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি। তাইলে প্রথম ইলেকট্রনটার জন্য যেটা r1 দূরত্বে আছে এবং যার বেগের মান v1, তাহলে তার জন্য কৌণিক ভরবেগ L1 সমান আমি কি লিখতে পারবো? L1 সমান আমি লিখতে পারবো হচ্ছে m v1 r1। এইটা সমান সমান কি লিখা যাবে? এইটা সমান সমান লিখা যাবে হচ্ছে n। এখন এই n এর মান কত এটা তো আমি জানি না। এই n এর মান প্রথম শক্তি স্তর হইতে পারে, দ্বিতীয় শক্তি স্তর হইতে পারে, যে কোনো শক্তি স্তর হইতে পারে। তো আমি এটাকে বললাম এটা হচ্ছে n1 বলি, তাহলে তো আমার কোনো লস নাই। তাইলে n1, h মানে কি? প্লাঙ্কের ধ্রুবক, এটা তো একটা কনস্ট্যান্ট, ডিভাইডেড বাই হচ্ছে টোয়াইস পাই। আচ্ছা, এরপরে L2 দ্বিতীয় যে ইলেকট্রনটা আছে বাইরের কক্ষপথে, L2 সমান m। এখন ইলেকট্রনের ভর তো ইউনিফর্ম, ইলেকট্রনের ভর একটাকে m1 একটাকে m2 লেখার তো কোনো কারণ নাই, ইলেকট্রনের ভর তো ফিক্স। তাইলে m ইন্টু v2 ইন্টু r2, এইটা সমান কি লিখা যাবে? এইটা সমান লিখা যাবে n2 দ্বিতীয় কক্ষপথ নাম্বার h ডিভাইডেড বাই হচ্ছে টোয়াইস পাই। সো এই যে দুইটা সমীকরণ পাইছি, এই দুইটা সমীকরণে আমরা কি করব? এই দুইটা সমীকরণে আমরা হচ্ছে একটারে আরেকটা দিয়ে ভাগ করে দিব। সো ভাগ করলে এখান থেকে একটা ছোট্ট সূত্র আসবে যেটা বেসিক্যালি আমাকে এমসিকিউ তে হেল্প করতে পারে। সুতরাং আমি লিখতে পারি হচ্ছে
L2/L1 লিখি তাহলে ভাল লাগে আমার। L2/L1, তাহলে খেয়াল করো এম আর এম কাটা যাবে, তাইলে আমি লিখতে পারবো হচ্ছে V2R2 ডিভাইডেড বাই V1R1 সমান সমান হচ্ছে N2 ডিভাইডেড বাই N1। সো এই যে দেখো আরেকটা সম্পর্ক আমরা পাইলাম, যেটা হচ্ছে কৌণিক ভরবেগ, বেগ, ব্যাসার্ধ এবং কক্ষপথের সংখ্যা, কক্ষপথের নাম্বার, এই সমস্ত জিনিসপত্রের উপর ভ্যারি করে। ঠিক আছে ভাই, এই যে কি ভালো একটা কোয়েশ্চেন কে করছে, সুভানা। এককগুলো কি সিজিএস এ নিতে হবে কেমিস্ট্রির মতো? এটা কি কেমিস্ট্রি? হ্যাঁ, ফিজিক্সে সব এসআই একক, মানে আনটিল অর আনলেস তোমাকে মেনশন করে দেয় নাই। প্রবাহী পদার্থ আমরা পড়ছিলাম, প্রবাহী পদার্থতে যেমন আমরা ওই যে সান্দ্রতা গুণাঙ্ক দেখছিলাম, পয়েস, পয়েস হচ্ছে সিজিএস এ, আর পয়সুলি, পয়সুলি হচ্ছে আমার এসআই এককে। সো সবসময়কার জন্য মনে রাখো যে আমাদের ফিজিক্সে বেশিরভাগ ডেটা আমরা বসাই হচ্ছে এমকেএস এ। আচ্ছা, রাফা নামে কে জানি আমাকে কমেন্ট করতেছে, এই তুই কি আমাদের কেমিস্ট্রি টিমের রাফা? মানে কেমিস্ট্রির কথা বলার সাথে সাথেই তুই একটু মন টন খারাপ করে ফেললি না? হ্যাঁ, বুঝলাম না কি হয়েছে। একটি নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগটি নির্দিষ্ট হয় কিভাবে? দেখো বাবু, একটু পড়ে যাচ্ছি। একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন তো অনেকগুলা থাকতে পারে, 2টা থাকতে পারে, 8টা থাকতে পারে, 8টা থাকতে পারে, মানে বিভিন্ন সংখ্যক থাকতে পারে। তো এখন কথা হচ্ছে, একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ কার কার উপর ডিপেন্ড করে? ইলেকট্রনের ভর, যেটা সকল ইলেকট্রনের জন্য সেম, বেগের মান, যেহেতু সে সমকৌণিক বেগে ঘুরতেছে, সো তার বেগের ডিরেকশন পাল্টাচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে থাকলে তার বেগের মান ফিক্সড, ব্যাসার্ধ আর এইটাও ফিক্সড। আর এখান থেকে আসো না, NH/2π, সো এন এর মান একটা নির্দিষ্ট কক্ষপথের জন্য এন এর মান তো সবসময় একই থাকবে, একটা নির্দিষ্ট কক্ষপথের জন্য এন এর মান তো সবসময় একই থাকবে। তাহলে এন, এইচ একটা কনস্ট্যান্ট, 2π হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় কৌণিক ভরবেগের মান সব সময় ফিক্স থাকবে। জাতির বিবেকের কাছে প্রশ্ন, ভাইয়া এল কি? এল হচ্ছে, তুই নিউটনীয় বলবিদ্যা পড়স নাই, খুবই দুঃখ দিলি তুই আমাকে, নাম বলবো না। কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টামকে লিখা হয় হচ্ছে এল দিয়ে। কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা লিখি হচ্ছে এল দিয়ে। ঠিক আছে, আচ্ছা, ওকে, সামনে আগাইলাম, সামনে আগাইলাম। এটা গেল হচ্ছে একটা কথা কৌণিক ভরবেগ সংক্রান্ত, না আমরা এইসব দিকে যেতে চাই না। তো এরপরে আমরা দেখব কি, এরপরে আমরা 2 নাম্বারটা দেখব হচ্ছে শক্তি স্তর। শক্তি স্তর সংক্রান্ত, ঠিক আছে। তো শক্তি স্তর সংক্রান্তের ব্যাপারটা কি? শক্তি স্তর সংক্রান্তের ব্যাপারটার জন্য আমরা একটু এই পেজে চলে আসি। আমাদের সমস্ত জিনিসপত্র বাংলা কথাবার্তা বেসিক্যালি স্লাইডে লেখাই আছে, বা এগুলো আমাদের বইতেও আছে। সো বাংলা কথাবার্তা আমরা দেখে নিব পরে, বাট তার আগে আমরা একটু জিনিসটা বুঝি, ফিল করি, মজাটা পাই, তাইলে আমাদের হবে। ওকে, তাইলে এখন আসেন, আমি ধরে নিলাম যে আমার বেগ টেগ গুলা এখানে দরকার নাই, আমার বেগ গুলা দরকার নাই, বেগ গুলা ফালাই দিছি। তো আমি 2টা কক্ষপথ নিয়ে চিন্তা করতেছি। তো এইটা তো আপনারা কেমিস্ট্রিতে পড়ছেন, আপনারা তো মাশাল্লাহ শুরু থেকেই বলতেছেন যে আরে ভাই কি কেমিস্ট্রি পড়াচ্ছেন কেন, ফিজিক্স ক্লাসে এসে কেমিস্ট্রি হয়ে গেল মানে কি। ঠিক আছে, তো খেয়াল করেন, ধরেন আমি কার জন্য বলবো, সাপোজ হাইড্রোজেন পরমাণুর জন্য যদি বলি, আমি বললাম হচ্ছে কার কথা, আমি বললাম হচ্ছে আমাদের একদম ছোট্ট বন্ধু হাইড্রোজেন পরমাণুর কথা। তো দেখি আমাকে কে সবার আগে রিপ্লাই দিবে। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে শক্তির মান কত? হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে শক্তির মান কত? কে বলবে? আমি কেমিস্ট্রির লোক না, তাও আমি পারি। হাইড্রোজেন পরমাণুর, ভাই মানুষ বলছে 0, 1, 1,
একটু উপরে যাও, আমার আত্মা কষ্ট পাইছে। আজমাইন রশিদ, আজমাইন রশিদ, সামিউল ইসলাম। এমন না যে তোমাদেরটা হইছে, এমন না যে তোমাদেরটা হইছে, বাট তোমারটা মানে না হওয়ার মধ্যে ভালো। ওরে আল্লাহ, আমি কই যাব? মাইনাস কে বলবে? 13.6 ইলেকট্রন ভোল্ট। মানুষ বলছে 0, মানুষ বলছে 1, মানুষ বলছে 2, নাম বললে মান সম্মান থাকবে না। একজন আবার বলছে -2.18 10⁻18 না কি জানি একটা বলছে। ভাইরে ভাই, ভয়ঙ্কর ব্যাপার। এই অবস্থা কেন? অসীম হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে আমরা এগুলা প্রমাণ করব। মানে আমি ভাবছিলাম প্রমাণ করা লাগবে না, আপনারা কেমিস্ট্রিতে পড়ছেন। তাহলে আমি তো এখন প্রথম কক্ষপথেরটাই কইতে পারেন না, দেখি বলেন দ্বিতীয় কক্ষপথে শক্তির মান কত? গুগল করিস না, গুগল করিস না। দ্বিতীয় কক্ষপথে শক্তির মান কত? আরশি, আরশি তুমি যেটা বলতেছো ওইটা বেসিক্যালি ব্যাসার্ধের মান 0.53 অ্যাংস্ট্রম। ওইটা বেসিক্যালি ব্যাসার্ধের মান। আমি ব্যাসার্ধের মান জানতে চাই নাই, আমি জানতে চাইছি শক্তির পরিমাণ কত। ওরে ধ্বংস, সব সূত্র প্রমাণ করা লাগবে। আমি কি খুশি ছিলাম, আমি মনে করছি সব কেমিস্ট্রিতে পড়াই ফেলছে, আমার আর এগুলা পড়ানো লাগবে না। -3.4, -3.4 ইলেকট্রন ভোল্ট। ধ্বংস, ধ্বংস। আসেন, সো ব্যাপারটা কি? শক্তি স্তরের ব্যাপারটা হচ্ছে, সাপোজ আমরা এই জিনিসটা তো মাত্রই দেখলাম, আমরা এই জিনিসটা তো মাত্র ডিস্টার্ব। না না, তোরা আমাকে ছেঁকা দিয়ে দিছস। কি খুশি হয়ে গেছিলাম, পরমাণু মডেল, কত খুশি, বাকুম বাকুম অবস্থা। খেয়াল করো, -13.6 ইলেকট্রন ভোল্ট, তো তাই তো লিখছি -13.6 ইলেকট্রন ভোল্ট, -13.6 ইলেকট্রন ভোল্ট। এখন খেয়াল করেন শক্তি স্তর সংক্রান্ত ব্যাপারটা কি। শক্তি স্তর সংক্রান্ত ব্যাপারটা হচ্ছে যে এইখানে আপনি বললেন, আচ্ছা কেউ কেউ জুলে হয়তো আমাকে ডেটা বলছো, আই লাভ ইউ, আই এম সরি, থ্যাংক ইউ, তোমরা অনেক সেরা, লাভ ইউ, অসম। আমার জুলের ডেটা মুখস্থ নাই, বা আমি এক্সপেক্ট করি নাই কেউ জুলে বলতে পারে। যাই হোক, সেরা সেরা। এখন আমাকে বলতে দাও, আসো আসো আসো। সো এই যে -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে E1, বা এইটাকে হচ্ছে আমরা হাইড্রোজেন পরমাণুর জন্য প্রথম কক্ষপথের শক্তি বলতে পারি। এই যে -3.4 E2, এইটাকে আমরা বলতে পারি হচ্ছে দ্বিতীয় কক্ষপথের শক্তি। এখন তুমি বললা যে ভাই আমি একটা নতুন কক্ষপথ পাইছি, ঠিক আছে, তুমি বললা যে ভাই আমি একটা কি পাইছি, আমি একটা নতুন কক্ষপথ পাইছি, যেই কক্ষপথের শক্তির পরিমাণ, যেই কক্ষপথের শক্তির পরিমাণ সাপোজ হচ্ছে -10.2 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, যে আমি নতুন একটা কক্ষপথ পাইছি। হ্যাঁ, আমি অনেক, আমার তো নোবেল প্রাইজ চলে আসছে আমার বগলের নিচে, আমি একটা নতুন কক্ষপথ পাইছি, যেই কক্ষপথের শক্তির পরিমাণ কত? -10.2 ইলেকট্রন ভোল্ট। সো তোমাকে বোর সাহেব যেটা বলছে যে না, এই ধরনের কাবজাব তুমি ঘটাইতে পারবা না, এগুলা বেসিক্যালি অনুমোদিত না, এগুলা হওয়া সম্ভব না। ঠিক আছে, এগুলা কি, এগুলা হওয়া কোনোভাবেই সম্ভব না। কারণ শক্তি স্তর একটা নির্দিষ্ট কোয়ান্টাম সংখ্যার আদতে হবে। যেমন এই যে আমরা বলছি এন এর মান কি হবে, এন এর মান কি হবে, এন এর মান হবে হচ্ছে 1 2 3 এইরকম যাইতে থাকবে। এন এর মান কখনোই 1.5 বা 2.3 এগুলা হইতে পারবে না। এন এর মান কখনোই 1.5 বা 2.3 হইতে পারবে না, মনে থাকবে। সো এই জন্য শক্তি স্তরের ক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে যে আমি র্যান্ডম যে কোনো একটা এনার্জি শেল চিন্তা করতে পারবো না, র্যান্ডম যে কোনো একটা এনার্জি শেল আমি কি করতে পারবো না, র্যান্ডম যে কোনো একটা এনার্জি শেল চিন্তা করতে পারবো না। এবং একটা নির্দিষ্ট কক্ষপথে থাকা অবস্থায়
একটা নির্দিষ্ট কক্ষপথে শক্তির পরিমাণ কি হবে? নির্দিষ্ট কক্ষপথে শক্তির পরিমাণ হবে E সমান সমান হচ্ছে H ইন্টু F। এই হচ্ছে একটা নির্দিষ্ট কক্ষপথে শক্তির পরিমাণ। E সমান কি? E সমান হচ্ছে H ইন্টু F। এইটা বেসিক্যালি আমরা তরঙ্গের চ্যাপ্টারে পড়ছি, বা এটা আমরা আধুনিক পদার্থবিজ্ঞানেও মোটামুটি পড়ছি বলে আমার আইডিয়া হয়। ঠিক আছে, এই পর্যন্ত আমরা কি দেখলাম? এই পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত ধারণা। ঠিক আছে, দশমিকে থাকবে না মানে বুঝি নাই। দশমিকে তো আছে -30। ও হ্যাঁ, আগেরটা না, এগুলা কোনো ভগ্নাংশ টগ্নাংশ হইতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, গেল হচ্ছে শক্তি স্তর সংক্রান্ত। লাস্টে আমরা চলে আসি। লাস্টে আমরা কি দেখব? লাস্টে হচ্ছে এইটাকে আমরা বোধহয় এটাকে স্লাইডে লিখছিলাম শক্তির বিকিরণ সম্পর্কিত। হ্যাঁ, এটাকে শক্তির বিকিরণ বা কম্পাঙ্ক যাই বলি না কেন, দুইটাই বলা সম্ভব। শক্তির বিকিরণ বা কম্পাঙ্ক সংক্রান্ত, মানে বিকিরিত শক্তি, ওখান থেকে কম্পাঙ্ক আমরা বের করতে পারি। শক্তির বিকিরণ বা কম্পাঙ্ক সংক্রান্ত। আচ্ছা, আমি ধরে নিলাম হচ্ছে এই জায়গা দিয়ে মনে করো আমার একটা নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের ভিতরে ধনাত্মক প্রোটন এবং চার্জ নিরপেক্ষ নিউট্রন আছে। ঠিক আছে, মিসাইল ছুটি। এই রাকিব, মিসাইলকে ধৈর্য ধরে চুপ করে বসায় রাখো তো, দুষ্টু ছেলে। আচ্ছা, আমি ধরে নিলাম একটা ইলেকট্রন এই পয়েন্টে ছিল, যেটা হচ্ছে নিম্ন শক্তি স্তরে ছিল। এইটা কি? এইটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, যেটা হচ্ছে নিউক্লিয়াসের যত কাছে থাকবে, যেই শক্তি স্তরটা হচ্ছে নিউক্লিয়াসের যত কাছে থাকবে সেইটা হচ্ছে তত বেশি নিম্ন, বা তার শক্তির পরিমাণ হচ্ছে তত কম। নিম্ন শক্তি স্তর বা কম শক্তির লেভেলে আছে। এইখান থেকে এই ইলেকট্রনটা কি করতে চায়? এই ইলেকট্রনটা লাফ দিয়ে উচ্চ শক্তির একটা স্তরে যাইতে চায়। এই ইলেকট্রনটা লাফ দিয়ে কি করতে চায়? উচ্চ বা বেশি শক্তির একটা স্তরে যাইতে চায়। উচ্চ বা বেশি শক্তির একটা স্তরে যাইতে চায় যদি, তাইলে ওকে কি করতে হবে? ওকে শক্তি শোষণ করতে হবে। ঠিক আছে, শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যাইতে পারে। আমি ধরে নিলাম যে এইখানে ওর এনার্জি এইটা হচ্ছে E1, এইখানে ওর এনার্জি এইটা হচ্ছে E2। যেই পরিমাণ শক্তি শোষণ করবে, আমি ধরে নিলাম হচ্ছে শোষিত শক্তি। শোষিত শক্তিকে আমি লিখলাম হচ্ছে ডেল্টা ই দিয়ে। এই ডেল্টা ই সমান কি? ডেল্টা ই সমান হচ্ছে E2, আচ্ছা, E2 মাইনাস E1 তো লিখবো না, আমি লিখবো হচ্ছে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল। সবসময় যে কোনো পার্থক্য বা যে কোনো পরিবর্তন যখন বের করতে যাবেন, যে কোনো পার্থক্য বা যে কোনো পরিবর্তন যখন বের করতে যাবেন, তখন শেষ থেকে আদি বিয়োগ করবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখান থেকে এই ডেল্টা ই সমান কি লিখা যাবে? ডেল্টা ই সমান লিখা যাবে হচ্ছে HF সমান হচ্ছে ই ফাইনাল মানে কত? E2 মাইনাস E1, বা এইখান থেকে আপনি যদি কম্পাঙ্ক বার করতে চান, তাইলে ফ্রিকোয়েন্সি সমান আমরা লিখতে পারবো হচ্ছে E2 মাইনাস E1 ডিভাইডেড বাই প্লাঙ্কের কনস্ট্যান্ট। তাইলে এইখান থেকে দেখেন আমরা ফ্রিকোয়েন্সির একটা চেহারা পেয়ে গেছি। এবং সব সময় মনে রাখেন HC ডিভাইডেড বাই ল্যামডা, হ্যাঁ বসানো যায়, কোনো সমস্যা নাই। যখন হচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে, তখন বেসিক্যালি ইলেকট্রন শক্তি শোষণ করবে। আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে,
তখন বেসিক্যালি শক্তি বিকিরণ করবে, তখন বেসিক্যালি শক্তি হারাবে। বুঝতে পারছি এইটুকু পর্যন্ত। আমরা তো সূত্রের প্রমাণে যাইতেই পারলাম না, লাখ লাখ সূত্রের প্রমাণ আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আজকে হয়তো আর সূত্রের প্রমাণে আমি ঢুকবো না। সো এইটুকুর মধ্যে কারো কোনো কথা, কোয়েশ্চেন, কোয়েরি, জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারেন। বেসিক্যালি ইলেকট্রন বেসিক্যালি শক্তি শোষণ বা বিকিরণ করতে পারে, এবং এই শক্তি শোষণ বা বিকিরণ করলেই ও বেসিক্যালি এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে চলে যায়। ঠিক আছে, এবং ইলেকট্রন সবসময় যে একটা নির্দিষ্ট শক্তি স্তরে ফিক্স থাকে এরকম না। এবং শ্রোডিঞ্জার তো আসলে পরবর্তীতে এইটাও বলছে যে আসলে ইলেকট্রনগুলা কোনো অনুমোদিত কক্ষপথেও থাকে না, ইলেকট্রনগুলো একটা স্তরে স্তরে থাকে। মানে এই যে ইলেকট্রনটা আমি বলতেছিলাম যে ধরো আমরা এরকম কিছু কথাবার্তা বলছি না, যে মনে করো এটা হচ্ছে সাপোজ নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের দূরত্ব কত, সাপোজ নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের দূরত্ব হচ্ছে R2। এখন শ্রোডিঞ্জার যেটা বলছে ভাই শুনলে কেমন লাগে, এই ইলেকট্রন সবসময় R2 দূরত্বে থাকে তার কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, এই ইলেকট্রন কখনো একটু বাইরে থাকে, এই ইলেকট্রন কখনো একটু ভিতরে থাকে, মানে ইচ্ছা মতো, মানে ওর নির্দিষ্ট কোনো জায়গা নাই, ও কখনো একটু ভিতরে থাকে কখনো একটু বাইরে থাকে, র্যান্ডম যে কোনো কিছু করে। তো এইটাকে বলে হচ্ছে ইলেকট্রন ক্লাউড। ইলেকট্রন একটা মেঘের মতো আস্তরণ তৈরি করে থাকে। ঠিক আছে, আচ্ছা জানি না কয়টা লেকচার হবে। ঠিক আছে, এক একজন এক এক কথা বলে। হ্যাঁ হ্যাঁ, এক একজন এক এক কথা বলে, এই তো জীবন এরকমই। তোরা কোটা ফ্যাক্টরি দেখছিস? আমাকে একটু এটা বল, কোটা ফ্যাক্টরিতে বৈভবের একটা অসাধারণ মনোলগ আছে, মানে কি পড়াচ্ছে, আমি এখন মানে নেক্সট ক্লাস হয়তো ওটা শুরুই করে দিব। ঠিক আছে, সো ডি ব্রগলি থেকে বেসিক্যালি শক্তির কথা বললে, কিন্তু শক্তি বিকিরণের কথাবার্তা তো বেসিক্যালি ডি ব্রগলি সাহেব বলে নাই। ঠিক আছে, আচ্ছা শক্তি শোষণ বা বিকিরণের সাথে, হ্যাঁ হ্যাঁ, শক্তি শোষণ যখন করবে তখন ডেল্টা ই হবে পজিটিভ, শক্তি বিকিরণ যখন করবে তখন ডেল্টা ই হবে নেগেটিভ। শক্তি শোষণ করলে নিউক্লিয়াস, NU মানে হচ্ছে নিউক্লিয়াস বাবু, না বাংলায় লিখবো না ইংলিশে লিখবো, তাহলে তুই বুঝবি NU মানে কি। বুঝতে পারছি। নেক্সট ক্লাস কবে ভাইয়া? আমি নতুন স্টুডেন্ট, নেক্সট ক্লাস এই সপ্তাহেই বোধহয়, এই সপ্তাহের বুধবার, মোস্ট প্রবাবলি বুধবার। আপনি অ্যাপে ঢুকলে রুটিন পেয়ে যাবেন রাকিবুল ভাই। আচ্ছা চলেন আমরা একটু যা বলছিলাম সেগুলো একটু দেখে আসি, আমরা আর কোনো কিছু পড়বো না, নতুন কিছু। সো স্থায়ী কক্ষপথ বা শক্তি স্তর সংকৃত পরমাণু ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো অনুমোদিত বৃত্তাকার স্থায়ী কক্ষপথে অবস্থান করে। অনুমোদিত, কে অনুমোদন দিছে? আল্লাহ তাআলা, আর কোনো কিছু বলার নাই আমার এখানে। নির্দিষ্ট কক্ষপথে স্থায়ী নিউক্লিয়াস চতুর্দিকে আবর্তন করে, এই কক্ষপথগুলোকে শক্তি স্তর বলা হয়। আমরা শেল, কে শেল, এম শেল, এন শেল, এল শেল, এরকম বিভিন্ন শেল নামে ডাকছিলাম। আচ্ছা, তো এই যে এখানে বলতে বলতে শেল চলে আসছে, কেমিস্ট্রি, আবারও বলবি ভাই আজকে কেমিস্ট্রি পড়াইছে। আচ্ছা, তো কৌণিক ভরবেগের কথাবার্তা বলা হয়েছে যে এন তম শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ NH/2 H/2 এর পূর্ণ সংখ্যার গুণিতক। আচ্ছা, শক্তির শোষণ বা বিকিরণ, ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে উচ্চতর বা নিম্নতর শক্তি স্তরে লাফিয়ে যেতে পারে, একে কোয়ান্টাম লম্ফ বলে। এর ফলে মূলত পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা বেশ কিছু সাফল্যের কথাবার্তা আছে, পরমাণুর স্থায়িত্বের কথাবার্তা, যে ওই যে যেটা রাদারফোর্ড সাহেব ভুল করছিলেন, ইলেকট্রন গুলা ঘুরে ঘুরে নিউক্লিয়াসে পড়ে যাবে, ওরকম হবে না। বর্ণালীর ব্যাখ্যা দিতে পারছিল, তো এই বর্ণালীর ব্যাখ্যাগুলো আবার পারফেক্ট হয় নাই। ধরো একটু বড় পরমাণু ওই বর্ণালীগুলাকে আবার ব্যাখ্যা করতে পারে না, মনে করো লিথিয়াম, হিলিয়াম, এগুলাকে ব্যাখ্যা করতে পারে, কিন্তু একটু বড় পরমাণু যেটার ইলেকট্রন প্রোটন অনেক বেশি সেগুলাকে ব্যাখ্যা করতে পারে না। আচ্ছা, থিওরিটিক্যাল ভাবে ব্যাসার্ধ নির্ণয় করতে পারছিল, শক্তি নির্ণয় করতে পারছিল। বেসিক্যালি আমরা নেক্সট ক্লাসে যেটা করব, আজকের ক্লাস খুব ফিল পাইছো, অনেক ভিডিও দেখছো, অনেক মজা মাস্তি হয়েছে। নেক্সট ক্লাসে কিন্তু কোনো মজা মাস্তি হবে না, নেক্সট ক্লাসে একদম ঠাড়া সূত্রের প্রমাণ হবে।
ঠিক আছে, কারণ আমি হতাশ হয়েছি। আমি ভাবছিলাম যে এইসব সূত্রের প্রমাণ আপনারা কেমিস্ট্রিতে পড়ে আসছেন, আমার করা লাগবে না, কিন্তু আমি দেখলাম যে আপনাদের মনে নাই অনেক কিছু, সো পড়াই দিব। সূত্রের প্রমাণগুলো করতে হবে। সো নেক্সট ক্লাসে ঠাড়া সূত্রের প্রমাণ, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। আচ্ছা, দ্বিমাত্রিক কাঠামো, এইটা একটা বড় শক্তিস্তর সমূহকে বৃত্তাকার ধরা হয়েছে, বাস্তবে পরমাণু হচ্ছে ত্রিমাত্রিক। সো এটা তো বেসিক্যালি সাফল্য না, এটা তো সাফল্য হওয়ার কোনো কারণ নাই। এটাকে আমি সাফল্য লিখে রাখছি কেন, মাই ব্যাড। এখানে কি সবগুলাই সাফল্যের নামে ব্যর্থতা দেওয়া আছে? জীবনটাই এরকম, সাফল্যের নামে খালি ব্যর্থতা। আসো আমরা একটু দেখি দ্বিমাত্রিক কাঠামো। এখানে তো সাফল্য ছিল। আচ্ছা, এখানে কি হয়েছে একটু দেখি। মানে ও দ্বিমাত্রিক বলছিল, ও বলছিল যে কক্ষপথগুলো কিরকম, কক্ষপথগুলো হচ্ছে বৃত্তাকার। ও বলছিল দ্বিমাত্রিক কাঠামো, কিন্তু বাস্তবে তো পরমাণু 3 ডিমেনশনাল, ত্রিমাত্রিক, গোলক, ফুটবলের মতো। বার্সা, অনেক আগে বার্সা ছিলাম, এখন খেলাধুলা দেখি না। আচ্ছা, বর্ণালীর এটা আসবে পরীক্ষায়। একাধিক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, এটাও ব্যর্থতা। তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করতে অপারগতা। কৌণিক ভরবেগ, কোনো কারণ ছাড়াই কৌণিক ভরবেগকে দেওয়া হয়েছে, এর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সো এইগুলা বেসিক্যালি সীমাবদ্ধতা। এগুলাকে কেন সাফল্য বলছে আমার টিমমেট আমি জানি না। সেগুলা বেসিক্যালি হচ্ছে সীমাবদ্ধতা। আচ্ছা, এখানে আবার সীমাবদ্ধতার কথা বলছে। ওকে ফাইন। জিমেন প্রভাব, স্টার প্রভাব, এগুলো নিয়ে আমরা হালকা পাতলা আলোচনা করব, এইটুকু পর্যন্ত। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি কিছুই পড়ালেখা করি নাই। আজকের ক্লাসে আমাদের সাফল্য কি, আমরা সীমাবদ্ধ। আজকের ক্লাসে আমরা সীমাবদ্ধ ছিলাম। আজকে কয় তারিখ? তুই আসলি কখন? ম্যাজিক্যাল চেয়ার খেলা হয় নাকি? 16 তারিখ? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ বলেন, এবার সবার কোশ্চেন দেখবো। আমার তো আরো আধা ঘন্টা সময় আছে ব্রো, আমি তো খালি সূত্রের প্রমাণে গেলাম না। টেস্ট পরীক্ষার আগে কি একটা রিভিশন হবে অল সাবজেক্ট? ডিপেন্ড করে টেস্ট পরীক্ষা কবে। ওকে, হ্যাঁ, এরপরে কেমিস্ট্রি খাতা নিয়ে বসেন, কোনো সমস্যা নাই। 16। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, বাই বাই। না না, আমি আসি, তুই যা ঘুরে আয়, তুই তো কথা করছি ওদের সাথে। ফেভারিট প্লেয়ার রোনালদিনহো, মেসি, জাভি, ইনিয়েস্তা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। শিখর ক্যাম্পাস দেখবো। আচ্ছা, শিখর ক্যাম্পাস দেখাবো না ইনশাল্লাহ। হ্যাঁ, জাভি ইনিয়েস্তার খেলা দেখছি, প্রচুর দেখছি। ওকে, এই আমি ব্লাশ করে যাব। এগুলা কি বলো ব্রো? মাইন, মাইন না মইন? এই কোয়ার্টার শেষ হবে কবে? এই মাসে। এলজিপিএ 5 আলাদা কোর্স, হ্যাঁ এলজিপিএ 5 আলাদা কোর্স, যেটা হচ্ছে আমাদের টেস্ট পরীক্ষার পর থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত। ক্লাস টাইম শেষ, মনে হয় যেন আমি পড়াচ্ছি। আমার হাতে আরো 20 মিনিট সময় ছিল, আমি পড়ালে তুই কিছু বলতে পারতি। এবার আমাকে হুইসেল দিচ্ছে, ভাই ক্লাস টাইম শেষ হয়ে গেছে, আপনি ছুটি দিচ্ছেন। এমসিকিউ তো আজকে রেডি করা নাই বাবু, আজকে এমসিকিউ রেডি করা নাই, তাহলে নেক্সট দিন এমসিকিউ করাবো। যা, নেক্সট দিন এমসিকিউ করাবো। হ্যাঁ, তোমার কমেন্ট দেখা যায়। তুমি কে? সায়ন্তিকা, হ্যাঁ দেখছি তোমার কমেন্ট দেখছি। এই আয়মান নাকিব, কখন থেকে কি দুষ্টু কথা বলে যাচ্ছিস? নেইমারকে আমার মনে ভালো লাগে না, নেইমারকে আমার মনে হয় ও এভাবে বলা ঠিক না, ব্রাজিলের ভক্তরা আমাকে মারধর দিতে পারে, তখন ওদেরকে 7 আপ খাওয়াই দিব। নেইমারকে দেখলেই মনে হয় ও মাঠে নামে ডিগবাজি দেওয়ার জন্য। আই এম সরি ভাই, আমি হইতে পারে আমি ফুটবল অনেক বেশি ভালো বুঝি না, হইতেই পারে, বাট নেইমার আমার পোষায় না। ও মাঠে নামে ডিগবাজি দেওয়ার জন্য। 2-4টা ম্যাচ আমি ব্রাজিলের বা ওর ক্লাবে যাই দেখছি, ও মাঠে নামে ডিগবাজি দেওয়ার জন্য। হয় না। ওকে, ঠিক আছে, কয়টা ক্লাস লাগবে? 2-1টা এক্সট্রা ক্লাস আমি দিবই ফর শিওর। সো মোস্ট লাইকলি 7টা-8টা ক্লাস লাগবে। 8টা-9টা ক্লাস লাগতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, না না, ব্রাজিলকে নিয়ে কিছু বলি না। এই কি হয়েছে দেখি, একটু উপরে যাও তো ব্রো। আমার মাউস নাই কেন? হ্যাঁ, দেখি দেখি, বুয়েটে পড়ে কি লাভ হইলো? এইটাই করতে চাইছি সালমান ভাই। আমি আসলে যেই সময় বুয়েট অ্যাডমিশন টেস্টে কোচিং করতাম, আমি সেই সময় থেকে এইটাই করতে চাইছি, মানে আরো কিছু কাজ করতে চাইছিলাম। তো সেগুলোও করছি, এখনো সেগুলো সময় সুযোগ পাইলে করি। সো আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি। তো এখন আপনি কি বলবেন? বুয়েটে পড়ে আমার কিছু ফ্রেন্ড ব্যাংকে চাকরি করে,
বুয়েটে পড়ে আমার কিছু ফ্রেন্ড, আপনাদের নাইম ভাই সরকারি চাকরি করে। তো এটা আসলে হইতে পারে। ক্যারিয়ার অনেক বেশি ডাইভার্সিফাইড একটা জিনিস। তো এগুলা নিয়ে আপনাদের সাথে কোনোদিন অফ টাইমে দেখা হইলে কথাবার্তা হবে। বাট ব্যাপারটা এরকম না যে আপনি আসলে যেই সাবজেক্টে পড়ছেন আপনি সারা জীবন সেই সাবজেক্টেই আপনার ক্যারিয়ার গড়বেন, প্রফেশন গড়বেন, এরকম না। ডাইভার্সিফিকেশন থাকবে। হ্যাঁ, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। 34 না 36 বছর জানি, জন্মের আগে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছিল। সারা জীবন কোনো কাপ না জিতে আর্জেন্টিনা সাপোর্ট করে গেছি ভাই রে ভাই। ওকে, না নেইমার বার্সার হয়ে যখন খেলছে তখন আমি আসলে বার্সার খেলা খুব বেশি ফলো করি নাই। আই এম সরি, মানে আমার আপনার ভালো লাগতে পারে, নেইমার জোশ প্লেয়ার, সেরা। CR7 LM10 এদের চাইতে নেইমার সেরা। আমার ভালো লাগে না, আমি কি করবো। ঠিক আছে, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি আজকের মতো। নেক্সট ক্লাসে দেখা হবে। প্রচুর সূত্র সলভ করতে হবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। চ্যাপ্টারটা রিডিং দিয়ে রাখেন। কেমিস্ট্রি বইটা একবার একটু চোখ বুলাই নিয়েন, বা কেমিস্ট্রি লেকচার খাতাটা চোখ বুলাই নিয়েন, তাইলে ইনশাল্লাহ আপনাদের ফিল করতে বুঝতে সুবিধা হবে। নেক্সট দিন কোনো গল্প হবে না, শুরু থেকেই ঠাড়া সূত্রের প্রমাণ। লাভ ইউ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।